হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম নতুন আরও একটা লাইভ ক্লাসে। দেখতে পাচ্ছ যে আজকে আমরা খন্দকার জিকে বইয়ের আন্তর্জাতিক এক অর্থাৎ আন্তর্জাতিক আজকে থেকে শুরু। সো যাদের আন্তর্জাতিকে অনেক ভয়, আন্তর্জাতিকের এত এত তথ্য থেকে যাদের ভয়, তারা কিন্তু আজকে থেকে ক্লাসটা শুরু করতে পারো। এবং আজকে থেকে যদি তুমি এই 20 থেকে 22 দিন আমাদের সাথে শুধু আন্তর্জাতিক ক্লাসগুলো করো, তাহলে কিন্তু এখান থেকে তোমার প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে 10 থেকে 12 মার্ক ইনশাল্লাহ কমন থাকবে। ঠিক আছে? আমরা খুব সম্ভবত আন্তর্জাতিক 20টা ক্লাস নেব, 20টা ক্লাস ইনশাল্লাহ আন্তর্জাতিক শেষ হয়ে যাবে। সো সবাই যারা যারা ক্লাসে চলে আসছো সবাই ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সাকিব হাসান, ওয়ালাইকুম আসসালাম তানিশা ইবনাথ। আচ্ছা, সো সবাই দ্রুত চলে আসো, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আর হচ্ছে যেটা দেখতে ওকে আথিকানি, ওয়ালাইকুম আসসালাম। সো আজকে আমরা পড়বো ইন্টারন্যাশনাল। এতদিন আমরা বাংলাদেশ পার্টগুলো শেষ করলাম। বাংলাদেশের একটা বড় সড়ো মাত্র কয়টা ক্লাস, মাত্র 19টা ক্লাসে কিন্তু আমরা হচ্ছে কি করছি, পুরো বাংলাদেশ পার্টটা খুব সুন্দর মতো শেষ করছি। আজকে আমরা 20তম ক্লাস থেকে কি করব, ইন্টারন্যাশনাল পার্ট পড়ব। সো এই মাস বা এই মাসে তো শেষ হবে না, ইনশাল্লাহ আগামী মাসের ফার্স্ট উইকে আমাদের হচ্ছে এই ইন্টারন্যাশনাল পার্ট শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছ পৃথিবী পরিচিতি, উত্তর মহাসাগর। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে এশিয়া। যেহেতু আমরা কোন মহাদেশে, আমরা এশিয়া মহাদেশে, এবং ঠিক এই যে এশিয়া মহাদেশের ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের অবস্থান, তাই না? এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি যদি পৃথিবীটা তোমাদেরকে এইভাবে দেখাই, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পৃথিবী, তাই না? পৃথিবী দেখতে পাচ্ছ, মনে রাখবা। ও শিট, এটা কি হলো, বাংলা চলে আসলো কেন? আচ্ছা ওয়েট, এই যে দেখতে পাচ্ছ যে এই যে আমাদের পৃথিবী, এবং হচ্ছে এই পাশে আছে ওশেনিয়া মহাদেশ। হ্যাঁ, ওশেনিয়া মহাদেশ আছে এখানে। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ওশেনিয়া মহাদেশ, যেখানে হচ্ছে অস্ট্রেলিয়া এবং হচ্ছে নিউজিল্যান্ড দেখতে পাচ্ছ। আর এই যে এই জায়গাটাই হচ্ছে আমাদের কি, এই জায়গাটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, তাই না? আর এটা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান এই পাশে, তারপর মিয়ানমার এই পাশে। সো যদি এইটাকে হচ্ছে আমরা পৃথিবীকে এইভাবে হচ্ছে একটা 0 ডিগ্রি ভাগে ভাগ করি, 0 ডিগ্রিতে ভাগ করি, ঠিক আছে? না সরি, এটা না, একটু হয়ে গেছে, আমি যদি একটু দেখাই। এই পৃথিবীকে যদি আমরা হচ্ছে ভাগ করি, তাহলে এটা হচ্ছে আমাদের কোন গোলার্ধে পড়বে, বাংলাদেশ কোন গোলার্ধে পড়বে বলো তো? উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে? আমাকে একটু সবাই বলো, সবাই একটু আমাকে বলো, বাংলাদেশ উত্তর গোলার্ধে পড়বে না দক্ষিণ গোলার্ধে পড়বে? সবাই একটু বলে ফেলো। আসসালামু আলাইকুম ভাই, আজকে আমার ফার্স্ট লাইভ ক্লাস আপনার সাথে। আমি তো আগে সবগুলো ক্লাস করতে পারি নাই, তাহলে এখন কিভাবে পড়বো? আচ্ছা, যারা আজকে আমাদের এই ক্লাসে একদম নতুন, একদম ইন্টারন্যাশনাল পার্ট দিয়ে শুরু করতেছ, তোমরা জাস্ট এখন থেকে ক্লাসগুলো শুরু করো, ঠিক আছে? আবার আমরা যখন বাংলাদেশের ক্লাস নিব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য, তখন তো পাবাই, বাট আজকে থেকে যারা ক্লাস করতেছো তোমরা এখন থেকে আর মিস দিবা না। প্রতিদিন রাত 8টা বাজে আমাদের সাথে এই ক্লাসে থাকবা। আমরা হচ্ছে এখানে হচ্ছে পুরো বইটা শেষ করব এবং বইয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা পড়বো, ঠিক আছে? ওকে, তাহলে সবাই একটু আমাকে উত্তর দাও যে বাংলাদেশ কোন কোন গোলার্ধে অবস্থিত, উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব, কোন গোলার্ধে অবস্থিত? এটা এটা দেখে আমাকে একটু জানাও। বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত? বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত? ওকে, সাকিব হোসেন বলছে উত্তর, স্বর্ণা দেবনাথ বলছে উত্তর, তানিশা ইবনাথ উত্তর, আফরোজ জাহান ফাতিমা বলছে উত্তর। রাইট, বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত, তাই না? এইভাবে যদি হচ্ছে এইখানে দেখা যাচ্ছে হচ্ছে সব এই দিকে, বাট আমরা যদি পৃথিবীকে ভাগ করি, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু হচ্ছে তোমার উত্তর গোলার্ধে অবস্থিত, ঠিক আছে? বাংলাদেশ হচ্ছে তোমার উত্তর গোলার্ধে অবস্থিত। এই যে এই জায়গায় হচ্ছে বাংলাদেশ, এটাকে হচ্ছে আমরা যদি 0 ডিগ্রি নিরক্ষরেখা ধরি, তাহলে বাংলাদেশ হচ্ছে উত্তর অক্ষরেখায়, উত্তর গোলার্ধে অবস্থিত, ঠিক আছে? আর যদি বলি, এবার যদি বলি বাংলাদেশ কোন এশিয়ার, মানে কোন এশিয়ায় অবস্থিত, উত্তর এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, না পশ্চিম এশিয়া, কোন এশিয়ায়? শুধু এশিয়ার মধ্যে যদি ধরি, শুধু এশিয়ার মধ্যে যদি ধরি, তাহলে বাংলাদেশ কোন এশিয়ায় অবস্থিত? মানে বাংলাদেশ এশিয়ার কোন দিকে অবস্থিত বলো তো? বাংলাদেশ এশিয়ার কোন দিকে অবস্থিত, শুধু এতটুকু বলো। এটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসছে এবং সামনেও আসবে, বিউপি, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পরীক্ষায় আসছে। বাংলাদেশ কোথায় অবস্থিত, মানে বাংলাদেশের অবস্থান কোথায়, এশিয়ার কোথায়?
ওকে, আচ্ছা অনেকেই অ্যান্সার দিছো। হ্যাঁ, সবাই সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, যেহেতু আজকে আমাদের ইন্টারন্যাশনাল ফার্স্ট ক্লাস, তো সবাই ক্লাসটা শেয়ার করে দাও। অনেকেরই আমি জানি আন্তর্জাতিক অনেক বেশি ভয় এবং সবচেয়ে বেশি প্যারা খায় আন্তর্জাতিকে, তাই না? কিন্তু এখন থেকে আন্তর্জাতিক হয়ে যাবে একদম সহজ। আমরা ম্যাপ দিয়ে বই একদম সুন্দর মতো এগুলা উত্তর আমেরিকা মহাদেশ সবকিছু তো আমাদের পড়া লাগবে না, আমাদের যেগুলো পড়া লাগবে সেগুলো আমরা ভালো করে পড়বো, ঠিক আছে? দক্ষিণ আমেরিকা, আটলান্টিক, গল্পের সাথে সাথে আমরা পড়বো টেকনিক দিয়ে পড়বো, যাতে করে আমাদের জিকে নিয়ে কোনো ভয় না থাকে, ঠিক আছে? ওকে, তো সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আমি চাই 60 জন আসো, 60 জন একটা করে হইলেও ক্লাসটা শেয়ার করবা, ঠিক আছে? ওকে, দক্ষিণ এশিয়া, রাইট। তাহলে দেখো এইটা যদি আমাদের এশিয়া মহাদেশ হয়, তাহলে এইভাবে যদি আমরা ভাগ করি, তাহলে বাংলাদেশ কিন্তু এটা কি, এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, তাহলে বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ার দিকে পড়ছে, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধ কিন্তু এশিয়ার দক্ষিণ এশিয়ায় অবস্থিত, ঠিক আছে? ওকে, তাহলে চলো এই যে তোমরা একটু দেখে নাও যে কোন মহাদেশটা কোন দিকে, আগে একটু মাথায় রাখতে হবে, যেহেতু আমরা মহাদেশ নিয়ে পড়বো, মহাসাগর নিয়ে পড়বো। আমরা জানি 7টা মহাদেশ, এই যে দেখতে পাচ্ছ এশিয়া মহাদেশ, যেটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এশিয়া মহাদেশের পরে প্রশ্ন হয় ইউরোপ মহাদেশ। দেখো ইউরোপ কিন্তু অত বেশি বড় না। ইউরোপ কি, ইউরোপ কি খুব বেশি বড়? দেখো ইউরোপ কিন্তু অত বেশি বড় না, এটা কিন্তু এশিয়ার সাথেই এই পাশে, ঠিক আছে? আর তারপরে দেখতে পাচ্ছ তোমরা আফ্রিকা মহাদেশ, এখান থেকে কিছু প্রশ্ন আসে একদম মানে কি বলে চিকেন লেগের মতো দেখতে। তারপরে দেখতে পাচ্ছ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। আমেরিকা বলতে কিন্তু আমেরিকা হচ্ছে মহাদেশের নাম, আমেরিকা বলতে কোনো দেশকে বোঝায় না, এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, ঠিক আছে? আর এখানে আছে ওশেনিয়া, দেখতে পাচ্ছ। সো এগুলাই হচ্ছে আমাদের মহাদেশগুলা, কোনটা কোন দিকে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এটা উত্তরে অবস্থিত, এই জন্য এটাকে বলা হয় উত্তর আমেরিকা, এটা দক্ষিণে, এই জন্য দক্ষিণ আমেরিকা। আর এশিয়ার সাথে লেগে আছে ইউরোপ, এশিয়ার সাথে লেগে আছে ইউরোপ, পাশে আছে আফ্রিকা মহাদেশ, আর এই পাশে আছে ওশেনিয়া মহাদেশ, ঠিক আছে? ওকে, এইবার চলো আমরা হচ্ছে পড়া শুরু করি। চলো এশিয়া মহাদেশ সম্পর্কে আজকে আমরা জানবো। এখান থেকে বিশ্বের 7টি মহাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম দেশ। তোমরা যেখানেই পরীক্ষা দাও, লাইক ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি, তারপর গুচ্ছ, যেখানেই পরীক্ষা দাও কিছু কমন কোশ্চেন থাকে, কিছু কমন কোশ্চেন থাকে ভাইয়া, যে এই এই জিনিসগুলো আসলে কোনগুলা। দেখো এখানে সবকিছু তোমার পড়া লাগবে না, এখানে কি আসে, মহাদেশ আয়তনের ভিত্তিতে, অর্থাৎ কোন মহাদেশটা আয়তনের ভিত্তিতে সবচেয়ে বড়। একটু আগে কিন্তু আমরা দেখে আসছি, এই দেখো যে আয়তনের ভিত্তিতে সবচেয়ে বড় কোনটা, দেখো তো এখানে সবচেয়ে বড় কোনটা আয়তনের ভিত্তিতে, দেখাই যাচ্ছে যে এশিয়া মহাদেশ আয়তনে কি সবচেয়ে বড়। তাহলে এটা কি আমাদের মুখস্থ করার কোনো দরকার আছে? আমরা তো এখানে ম্যাপের সাহায্যে দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে বড় মহাদেশ কোনটা, এশিয়া মহাদেশ। এখানে দেখতে পাচ্ছ সবচেয়ে বড় মহাদেশ কোনটা, এশিয়া মহাদেশ, শেষ। তারপরে কি দেখবো যে আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে এশিয়ার মধ্যে আবার সবচেয়ে বড় হচ্ছে চীন, ঠিক আছে? এখন তোমরা অনেকে বলবো ভাইয়া রাশিয়া কোথায়, বলবা না যে ভাইয়া রাশিয়া কোথায়, আমরা তো জানি সবচেয়ে বড় দেশ রাশিয়া, তাহলে এশিয়ার মধ্যে রাশিয়া নাই কেন? মনে রাখবা এই যে এশিয়া, একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের মনে করায় দেই, চলো এই দেখো এই যে এশিয়া না, এশিয়ার এই সাইডটা হচ্ছে তোমার রাশিয়া, এই সাইডটাই হচ্ছে রাশিয়া। কিন্তু রাশিয়া ভৌগোলিকভাবে, ভৌগোলিক তো বুঝো মানে অবস্থানগতভাবে পড়ছে এশিয়াতে, কিন্তু রাশিয়ার যে তোমার হচ্ছে একটা শহর এবং রাজধানী, সেটা কিন্তু পড়ছে কোথায়, ইউরোপে। সেটা কোথায় পড়ছে, ইউরোপে। এই জন্য রাশিয়াকে প্রশাসনিকভাবে ইউরোপের ধরা হয়, রাশিয়াকে কি প্রশাসনিকভাবে ইউরোপে ধরা হয়, রাশিয়াকে প্রশাসনিকভাবে কোন জায়গায় ধরা হয়, ইউরোপে ধরা হয়। এই জন্য যদি বলা হয় এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটা, তাহলে কিন্তু আমরা রাশিয়া বলবো না, এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটা, চীন। এই যে এই জায়গাটাই হচ্ছে তোমার চীন, বুঝতে পারছো? রাশিয়ার এই জায়গাটা হচ্ছে, এই জন্য আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে চীন নিয়ে। আর রাশিয়া যেহেতু যুদ্ধ নিয়ে অনেক বড় একটা প্রভাব আছে, আর বর্তমানে রাজনৈতিকভাবে রাশিয়া একটা মোরল দেশ, এই জন্য রাশিয়া সম্পর্কে আমরা পড়বো। রাশিয়া নিয়ে প্রশ্ন আসে, বা চীন নিয়ে অনেক বেশি প্রশ্ন আসে। আবার প্রশ্ন আসে চীন কয়টি দেশের সাথে সীমান্তবর্তী, রাশিয়া কয়টা দেশের সীমান্তবর্তী, হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সবচেয়ে বেশি চীন আর রাশিয়া দুইটাই 14টা করে দেশের সাথে সীমান্তবর্তী। বাংলাদেশের কয়টা, বাংলাদেশের মাত্র 2টা, আর চীন আর রাশিয়ার দুইটারই কয়টা করে, 14টা দেশের সাথে সীমান্তবর্তী, বুঝতে পারছো? এগুলো আমরা 1 বাই 1 দেখবো, ঠিক আছে? ওকে, সবাই সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আজকে আমাদের ইন্টারন্যাশনাল যারা নতুন আসছো তাদের উদ্দেশ্যে বলি, আজকে আমরা খন্দকার জিকে বইটা শেষ করব, 20 থেকে 22টা ক্লাস ইনশাল্লাহ, আশা করি 20টা ক্লাসে শেষ হয়ে যাবে। এবং ইন্টারন্যাশনাল পার্ট যারা খুব ভালো মতো শিখতে চাও, যারা শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনোযোগ দিয়ে অল্প সময়ে একটা ভালো রিভিশন নিতে চাও, তারা কিন্তু হচ্ছে আমাদের সাথে প্রতিদিন রাত 8টা বাজে ক্লাসগুলো করবা। ওকে, তারপরে আসো
এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা কি কি পড়বো, চলো একটু দাগায় ফেলি। যাদের কাছে বই আছে দাগায় ফেলি, আর যাদের কাছে বই নাই তোমরা জাস্ট দেখো এখানে কি পড়বা। আয়তনের ভিত্তিতে সবচেয়ে বড় দেশ কোনটা, আমরা জানি এশিয়া আয়তনের ভিত্তিতে। তারপর দেখা হচ্ছে আয়তনে বৃহত্তম দেশ এশিয়ার মধ্যে, আমরা যেহেতু এশিয়াতে থাকি তাই এটা পড়বো। আর আয়তনে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ, এটা পড়তে হবে। এবং এটা কিন্তু মুসলিম দেশও, এটা কিন্তু মালদ্বীপ মুসলিম দেশ, ঠিক আছে, এই জন্য এটা পরীক্ষায় আসে। আবার দক্ষিণ এশিয়ার মধ্যে পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপ কোথায়, ওই যে বলছিলাম না নিপা এমবিবিএস, এখানে কি মালদ্বীপ আছে। মালদ্বীপ কি, মালদ্বীপ কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার একটা দেশ। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট দেশ কোনটা, মালদ্বীপ। এবং এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট দেশ কোনটা, মালদ্বীপ। সো এটা কিন্তু এশিয়ার মধ্যে ছোট, দক্ষিণ এশিয়ার মধ্যেও ছোট, যে সার্কের 8টা দেশ। আর জনসংখ্যায় বৃহত্তম দেশ ভারত, এটা তোমরা জানো, এটা নতুন করে কিছু বলার নাই। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ কোনটা, মালদ্বীপ। তাহলে দেখো মালদ্বীপ আয়তনে বড়, আবার জনসংখ্যায় আয়তনেও ছোট, জনসংখ্যায় ছোট, এই জন্য এটা বেশি পরীক্ষায় আসে। তাহলে আয়তনেও ছোট, জনসংখ্যায় ছোট, এশিয়ার দেশ কোনটা, জাস্ট চোখ বন্ধ করে মালদ্বীপ, ঠিক আছে, আর কোনো কথা নাই, মালদ্বীপ। আর এখানে এশিয়ার তো বুঝতে পারছো, আফ্রিকার সবচেয়ে বড় দেশ কোনটা, এটা পরীক্ষায় আসে। এটা এই প্রশ্নটা বেশি পরীক্ষায় আসে, আফ্রিকার সবচেয়ে বড় দেশ কোনটা, আলজেরিয়া। আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। আবার এটাও পরীক্ষায় আসে, আলজেরিয়া কোন মহাদেশের একটা মানে কোন মহাদেশের অন্তর্ভুক্ত দেশ, এটাও পরীক্ষায় আসে। আলজেরিয়া কোন মহাদেশের অন্তর্ভুক্ত একটা দেশ, ঠিক আছে, এটা মনে রাখবা। তারপরে আবার আসে আফ্রিকার জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটা, নাইজেরিয়া, এটা পরীক্ষায় আসে। আফ্রিকা মহাদেশের জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটা, নাইজেরিয়া, এটা মনে রাখবা। তারপরে উত্তর আমেরিকার কানাডা, সেন্ট কিটস, এগুলো খুব কম আসে। জনসংখ্যায় বৃহত্তর, এটা মনে রাখবা, যুক্তরাষ্ট্র। তারপরে হচ্ছে দক্ষিণ আমেরিকার ব্রাজিল, সুরিনাম, এটা আসে না। ইউরোপের সবচেয়ে বড় দেশ রাশিয়া, এই যে দেখতে পাচ্ছ। তাইলে এই ভুলটা কিন্তু করবা না, রাশিয়া কিন্তু হচ্ছে ইউরোপের দেশ, ঠিক আছে, রাশিয়া কিন্তু এশিয়ার দেশ না, যদিও ভৌগোলিকভাবে এশিয়াতে পড়ছে। তারপরে ইউরোপের সবচেয়ে ছোট দেশ কোনটা, ভ্যাটিকান সিটি। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষা আসে, এটা কিন্তু পরীক্ষা আসে, ভ্যাটিকান সিটি। এটা জানো তোমরা, এটা তো হচ্ছে খ্রিস্টানদের, পোপদের, শুধুমাত্র পোপদের নিয়ে একটা ছোট, ইতালির মধ্যে একটা ছিদ্রায়িত একটা রাষ্ট্র, ঠিক আছে, ইতালির মধ্যে 2টা ছিদ্রায়িত রাষ্ট্র আছে, তার মধ্যে একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, যেখানে কোনো মহিলা নাই, ঠিক আছে। ওশেনিয়া তো তোমরা জানো অস্ট্রেলিয়া আছে, আর হচ্ছে নাউরু আছে। সো এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, তাহলে তোমরা এগুলো একটু দাগাও, আর না হলে হচ্ছে তোমরা এটা আমার সাথে সাথে পড়ো, ঠিক আছে। সবাই 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 একটু ডান লেখো, কমেন্টে ডান লিখো, যদি দাগায় থাকো বা বুঝে থাকো কমেন্টে ডান লিখো, ঠিক আছে, কমেন্টে সবাই একটু ডান লিখো দ্রুত। আমি চাই তোমরা ক্লাসের পড়া ক্লাসই শেষ করে ফেলো, এটা একদমই প্রেশার নিবা না, একদমই প্রেশার নিবা না, ঠিক আছে। তাইলে আমরা একটু আবার মনে করি, রিকল করি যে আমরা আসলে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটা, চীন নাকি রাশিয়া, অবশ্যই চীন। ইউরোপের সবচেয়ে বড় দেশ কোন, আচ্ছা এশিয়ারটা শেষ করি, এশিয়ার সবচেয়ে বড় দেশ চীন। এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটা, এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। তারপরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটা, মালদ্বীপ। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ কোনটা, ভারত। জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ কোনটা, মালদ্বীপ, এশিয়ার মধ্যে। তারপরে বাকিগুলো হচ্ছে আমি যেগুলো দেখাই দিচ্ছি, এগুলো এক নজর পড়বা, এগুলো একটু কম গুরুত্বপূর্ণ বাট তাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, ডান ডান, হ্যাঁ সবাই সবাই একটু কমেন্টে ডান লিখো। ওকে, এই তো, বাহ খুব সুন্দর, আরে দারুণ। এইভাবে তোমরা বেশি বেশি আমাকে ক্লাসে ইন্সপায়ার করবা, তোমরা অ্যাক্টিভ থাকলে আমিও অ্যাক্টিভ থাকবো, ঠিক আছে। ওকে, এইবার চলো আমরা এটা দেখছো, আমি পড়া কিন্তু তোমাদের এখানে কত পার্সেন্ট, 50% পড়া কমাই দিছি, ঠিক আছে। ওকে, এবার আসো তার পরেরটা, এই দেখো বিশ্বের বৃহত্তম ক্ষুদ্রতম দেশ, এখানে আছে কি, এই যে এইবার আমরা এখান থেকে শুধু কি কি পড়বো, আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। আর এইটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে, ভাইয়া এই চীন 3 নম্বরে হবে না যুক্তরাষ্ট্র 3 নম্বরে হবে, এটা মনে রাখবা যে যুক্তরাষ্ট্র 3 নম্বরে, ঠিক আছে। আবার অনেক জায়গায় চীনকে 3 নম্বরে রাখে, রাকা চিজু এরকম ভাবে বলে, তবে আমার মতে এটা যুক্তরাষ্ট্রই 3 নাম্বার, ঠিক আছে। তাইলে আয়তনে বৃহত্তম দেশ কোনটা, রাশিয়া। জনসংখ্যায় বৃহত্তম দেশ কোনটা, ভারত। আর আয়তনে ক্ষুদ্রতম দেশ পুরো বিশ্বের মধ্যে, এগুলো কিন্তু পুরো বিশ্বের মধ্যে, ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি, এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি, এই 4টা মাস্ট পড়বা, উপরের 4টা কি পড়বা, মাস্ট পড়বা, ঠিক আছে। আর তোমরা জানো জনসংখ্যায় বৃহত্তম দেশের মধ্যে 8ম হচ্ছে বাংলাদেশ, কত, বাংলাদেশ হচ্ছে কত, 8ম। আর আয়তনে বাংলাদেশ কত বলো তো, তোমরা এবার বলবা আয়তনে বাংলাদেশ কততম, বিশ্বে আয়তনে বাংলাদেশ কততম দেশ বলো, আমি দেখবো বিশ্বে আয়তনে বাংলাদেশ কততম দেশ, সবাই সবাই
সবাই অ্যান্সার করো। বাহ, আচ্ছা 106 জন আমাদের সাথে আসো। এই 106 জন যদি একটা করে শেয়ার করো তাহলে কিন্তু আরো 106 জন আসবে। সো আমি আশা করি তোমরা একদম শেষ পর্যন্ত, আমরা মাত্র 1 ঘন্টায় ক্লাস নিব, কিন্তু এই 1 ঘন্টায় বিশ্বাস করো তুমি অনেক কিছু শিখতে পারবা। এবং পরীক্ষার হলে আমি টেকনিক দিব কিভাবে মনে রাখবা সেটাও বলবো, তাহলে কিন্তু অনেক ইজিলি তোমার পরীক্ষার খাতায় মনে থাকবে। সাধারণ জ্ঞান কখনো মুখস্থ করবা না। সাধারণ জ্ঞান হচ্ছে গ্রুপ ডিসকাশন করে পড়ার জিনিস, যেটা এই যে আমি তোমাকে বলতেছি এটা তুমি শুনতেছো, তুমি লিখতেছো, কমেন্টে লিখবা, তাহলে এটা মনে রাখার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, বিশ্বে 90তম বলতেছো, কেউ বলতেছো সাকিব হোসেন বলছে বিশ্বে 90তম, আর্তিকা বলছে 94তম, স্বর্ণা বলছে 94তম। ওকে, এক একজন এক এক বলছো, কিন্তু আমি বলি ভাইয়া বাংলাদেশে আয়তন হচ্ছে 94তম। তবে 94 যদি অপশনে না থাকে, 94 যদি অপশনে না থাকে তাইলে কিন্তু 90 দিবা। আবার অনেক জায়গায় অপশনে দেখবা 94 90 দুইটাও নাই, আছে হচ্ছে 95। কিন্তু কথা হচ্ছে ভাইয়া 95 কিন্তু বাংলাদেশ না, 95 হচ্ছে নেপালের। নেপালের আয়তন বাংলাদেশ থেকে অল্প একটু ছোট, সেটা হচ্ছে নেপালের আয়তন 95তম। তবে অপশনে কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছে, কোনো একটা জব এক্সাম, সেখানে কিন্তু 94 90 ছিল না, ছিল 95। তাহলে তখন কিন্তু তোমরা 95 দাগাবা। বাট সবচেয়ে বেস্ট অ্যান্সার ইজ 94। বেস্ট অ্যান্সার ইজ কি 94। 94 না থাকলে তোমরা 90 দিবা, আর যদি দুইটার একটাও না থাকে তখন তোমরা 95 দিবা। ঠিক আছে, কারণ যারা অ্যান্সার, যারা কোশ্চেনটা করে তারা অনেক সময় আসলে এত ডিপলি তারা থিঙ্ক করে না, তখন তারা কি করে এটা দিয়ে দেয়। সো এত প্রেশার নেওয়ার কিচ্ছু নাই, জাস্ট মনে রাখবা বাংলাদেশ 94তম, 94 না থাকলে 90, কারণ যেহেতু 90টা তোমার অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞান যে বই আছে, কি বলে সমাজ বইতে আছে, সেখানে এটা দেওয়া আছে। সো এটা আমরা পড়বো। ঠিক আছে ভাইয়া, ওকে। এবার তাহলে এখান থেকে কি কি পড়বা আমি আবার বলি। আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া, 3 নম্বরে যুক্তরাষ্ট্র পড়বা, 4 নম্বরে চীন পড়বা। ঠিক আছে, এখান থেকে অত আসলে এটাই আসে। আর বাংলাদেশ 94তম দেশ, সবচেয়ে বৃহত্তম এখন কিন্তু ভারত, জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম ভারত, আর ভারতের পরে হচ্ছে চীন। ঠিক আছে, আবার প্রশ্নটা এইভাবে আসতে পারে যে সার্ক মানে কি, ওই যে 8টা দেশ দক্ষিণ এশিয়ার, এই 8টা দেশের মধ্যে সবচেয়ে বড় জনসংখ্যার দেশ কোনটা? অবশ্যই ভারত। জনসংখ্যাও ভারত, তারপর হচ্ছে আয়তনেও কিন্তু ভারত, জনসংখ্যাও ভারত, মানে শুধু 8টা দেশের মধ্যে। ঠিক আছে, আর বাংলাদেশ হচ্ছে অষ্টম, আর পাকিস্তানেরটা আসবে না। তারপরে আর মুসলিমদের মধ্যে এইটা মনে রাখবা ভাইয়া, যে মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় জনসংখ্যা দেশ কোনটা? সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হচ্ছে মুসলিম যে কয়টা দেশ আছে 57টার মতো, এই 57টা বা যে কয়টা সবগুলো অবশ্য রাষ্ট্রীয়ভাবে দেশ না, তো এগুলোর মধ্যে সবচেয়ে মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে ইন্দোনেশিয়ার। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এখানে আবার আসে তোমার হচ্ছে, বাকিগুলো অত বেশি আসবে না জনসংখ্যায়, এগুলো একটু পড়বা। ঠিক আছে, এটা একটু দাগায় সবাই কমেন্টে ডান লিখো, সবাই একটু কমেন্টে ডান লিখো। হ্যাঁ, বাংলাদেশ বিশ্ব পরিচয় বই, রাইট। সবাই এটা বুঝতে পারলে, বা কারো কাছে বই না থাকলে স্ক্রিনশট নাও, সবাই একটু কমেন্টে ডান লিখো দ্রুত, আমি এটা চেঞ্জ করব। ঠিক আছে, ওকে, আচ্ছা সবাই, বাহ, অনেকে যুক্ত হয়ে গেছো। আমি তোমাদের কাছে খুবই খুবই আন্তরিকভাবে ধন্যবাদ যে তোমরা হচ্ছে আমার সাথে আসো এবং ক্লাসটা করতেছো। ইনশাল্লাহ এতটুকু আমি তোমাদের গ্যারান্টি দিব যে ভাইয়া আজকের ক্লাসটা করলে তুমি অ্যাটলিস্ট কিছু না কিছু শিখে যাবা, তোমার সময়টা নষ্ট হবে না। ঠিক আছে, ওকে। 30টা শেয়ার হয়েছে, আমি চাই অ্যাটলিস্ট 100 শেয়ার আজকে হবে। ঠিক আছে, তোমরা আমাকে একটু মোটিভেশন দাও, আমি তোমাদের মোটিভেশন দিব। ঠিক আছে, এখানে দেখো, এখানে পরীক্ষায় আসে সৌরজগতের তৃতীয় গ্রহ কোনটা। আমরা তো জানি সৌরজগতের সবচেয়ে কাছে, মানে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা। এই যে সৌরজগৎ তোমরা ভাই সবাই জানো, এটা যদি হয় সূর্য, তারপরে হচ্ছে তোমার তারপরে হচ্ছে এইভাবে হচ্ছে তোমরা, এখানে তো সূর্য আছে, এইভাবে কিন্তু চলে। তো এর মধ্যে বুধ শুক্র পৃথিবী, এই যে পৃথিবী কয় নাম্বার? 3 নাম্বার। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাই না? তাহলে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটা? সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটা? বুধ। তারপরে শুক্র, আই গেস শুক্র। তারপরে কোনটা? পৃথিবী। তাহলে পৃথিবী সূর্যের মানে হচ্ছে সৌরজগতের, সৌরজগৎ, এই সৌরজগতের কততম, মানে সূর্যের নিকটবর্তী কততম? তৃতীয়। এটা খুব সুন্দর করে মনে রাখবা। সবচেয়ে কাছের নিকটের গ্রহ কোনটা? বুধ। 3 নম্বরে কোনটা? পৃথিবী। ঠিক আছে, বুধ শুক্র পৃথিবী, তাই না? বুঝতে পারছো সবাই? বুধ শুক্র পৃথিবী। তাইলে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক বেশি আসে, অনেক, জাস্ট মাঝে মাঝে ঢাকা ইউনিভার্সিটি সহ বিউবিতে আসে,
তারপর হচ্ছে তোমার রাজশাহীতে আসে, ঠিক আছে? রাজশাহীতে কিন্তু যেহেতু তোমার কিছু কিছু সাবজেক্ট আছে এইগুলা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এই যে দেখো ভাইয়া, এই যে আমি আবার একটু এখানে দাগায় দিই কি কি পড়বা। সব তো আমরা পড়বো না, আমরা স্মার্ট, আমরা হচ্ছে হার্ড ওয়ার্ক করবো না, আমরা করবো স্মার্ট ওয়ার্ক, ঠিক আছে? দেখো, সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী। পৃথিবীর আনুমানিক বয়স, ভাই এগুলো পরীক্ষায় আসবে না, কোনো দরকার নাই। পৃথিবীর আনুমানিক বয়স, পৃথিবীর একটা উপগ্রহ আছে, এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে চাঁদ। এটার বলার দরকার নাই, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? পৃথিবীর নিজ অক্ষে কত ঘন্টা লাগে, এটা ভূগোলে পড়ছো না তোমরা? পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তনের সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 41 সেকেন্ড। যাই হোক, এটা পরীক্ষায় আসার মতো না। তবে মনে রাখবা, পৃথিবীকে উত্তর দিকে, এই যে মনে করো ভাইয়া এটা আমাদের পৃথিবী, আর এই পৃথিবীকে এটা কি কমলা লেবুর মতো, ডিম্বাকারের মতো, মানে গোলাকার, অনেক কিছু বলা হয়। যাই হোক, আমরা জানি, আবার কেউ কেউ বলে চ্যাপ্টাকার। তো যাই হোক, একটা হবেই, আমরা যেহেতু দেখি নাই, বিজ্ঞান যা বলে আমরা সেটাই মেনে নেই। এখন পৃথিবীকে যে ঠিক মাঝখানে যে রেখাটা ভাগ করছে, আসলে কিন্তু ভাগ হয় না, ভাগ তো আর করা যায় না, এটা একটা কাল্পনিক রেখা। একদম পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে কোন রেখাটা গেছে এটা আমাদের জানতে হবে না, এটা হচ্ছে 0 ডিগ্রি, আর এটাকে বলা হয় নিরক্ষরেখা। তাহলে দেখো, পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করছে কোন রেখা? নিরক্ষরেখা। আর বাংলাদেশ কিন্তু এই যে উত্তর গোলার্ধ, এটাকে বলা হয় উত্তর গোলার্ধে অবস্থিত, ঠিক আছে? আর বাংলাদেশের মধ্য দিয়ে একটা রেখা গেছে, সেটাকে বলা হয় এই পাশে 0 ডিগ্রির উপর 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, বা ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। হ্যাঁ, যেটাকে আমরা ক্যান্সার বলি না, ক্যান্সার, এটার বাংলা কিন্তু হচ্ছে কর্কট, মানে কর্কট রোগ, ঠিক আছে? তাহলে এটাকে ইংলিশে বলা হয়, অনেক বেশি পরীক্ষায় আসে, ট্রপিক অফ ক্যান্সার। আর এই যে ট্রপিক অফ ক্যান্সার বাংলাদেশের এখান দিয়ে গেছে, আবার এখান দিয়ে আবার আরেকটা দ্রাঘিমা রেখা গেছে, সেটা আবার কোনটা ভাইয়া? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা আর কর্কট ক্রান্তি রেখা যেখানে মিলিত হয়েছে, সেটা হচ্ছে আমাদের ভাঙ্গার মানে ফরিদপুরের ভাঙ্গায়, এটা যেখানে হচ্ছে একটা মান মন্দির আছে, পরীক্ষায় আসে মাঝে মাঝে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করে কোনটা? এই যে নিরক্ষরেখা। পৃথিবীর মোট আয়তন স্থলভাগ দরকার নাই, পৃথিবীর আয়তন জলভাগ 70 এরিয়া, আমরা বহুত ছোটবেলায় পড়ে আসছি। পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, এটাও আমরা যখন 1-এ ছিলাম তখন পড়ে আসছি, ঠিক আছে? পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর, এটা আমরা জানি। তবে পৃথিবীর এই গভীর যে তোমার হচ্ছে মহাসাগর, এটা প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের গভীর খাত, সেই খাতের নাম কি আমাকে বলো। চলো, প্রশান্ত মহাসাগরে একটা সবচেয়ে বড় পুরা একটা গভীর খাত আছে, খাত, সেই খাতটার নাম কি বলো দেখি। পৃথিবীর মধ্য দিয়ে অতিক্রম করছে, আর পৃথিবীর মধ্যে তো করছে, বাংলাদেশের মধ্য দিয়ে যে রেখাটা অতিক্রম করছে সাকিব হোসেন, বাংলাদেশের মধ্য দিয়ে যে একটা রেখা অতিক্রম করছে, কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে? স্যার, এই ধরনের কোশ্চেন কি সাস্টে আসছে? সাস্টে আসবে না কেন? সাস তো এই কয় বছর গুচ্ছের মধ্যে ছিল, গত বছর কোশ্চেন কিন্তু ইজি হয়েছে, আহামরি খুব কঠিন হয় নাই। সো সাস্টের জন্য আমরা পড়াবো, কোনো সমস্যা নাই। একজন বলছে বারমুডা ট্রায়াঙ্গল, আর বলছে গঙ্গা খাত। আচ্ছা আচ্ছা, না তোমাদের তাহলে ইন্টারন্যাশনালে ভালোই সমস্যা আছে, বুঝতে পারছি আমি। ভাইয়া, গত বছর আরইউতে আপনার জিকে থেকে কতটি কোশ্চেন কমন ছিল এই ইউনিটে? এনায়েত করিম, ধন্যবাদ এনায়েত করিম। ইনশাল্লাহ আমরা আশা করি এই বছর ইনশাল্লাহ আসবে, জাস্ট তোমরা দোয়া রাখো, ঠিক আছে? ম্যারিয়ানা ট্রান্স, দ্যাটস দ্য রাইট অ্যান্সার। কে লেখছে? তানবিন জাহান শশী, মারিয়ানা ট্রেন্স। আসিয়া খন্দকার বলছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। না ভাইয়া, যেটা আমরা বলি সোয়াচ অফ নো গ্রাউন্ড বা গঙ্গা খাত, মনে রাখবা, আমি তোমাদেরকে একটু 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 দেখাই, আমার দিকে একটু দেখাও, আমার দিকে সবাই একটু মনোযোগ দাও ভাইয়া। মনে রাখবা যে আমাদের যে বঙ্গোপসাগর আছে, আমাদের যে বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগরের যে খাতটা আছে, সেটাকে বলা হয় ভাইয়া সোয়াচ অফ নো গ্রাউন্ড। মানে কি? মানে হচ্ছে এটা একটা খাত, মানে আমরা তো জানি একটা সমুদ্রের নিচে 5 ধরনের ভূমিরূপ আছে। এই যে মনে করো এটা মনে করো হচ্ছে ভূপৃষ্ঠ, মানে 0 ডিগ্রি। এখান থেকে 1 ডিগ্রি কোণে হচ্ছে তোমার মহীসোপান। কত? 1 ডিগ্রি কোণে আমরা পাই মহীসোপান। এই যে তুমি যখন কি বলো, কক্সবাজারে যাও বা সেন্ট মার্টিনে যাও, তখন কি তুমি সাথে সাথে পুকুরের মধ্যে ডুবে যাও না? তুমি হাঁটতে 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 অনেক দূর কিন্তু পর্যন্ত যেতে পারো। তারপরে এটাকে বলা হয় মহীসোপান। এই যে 1 ডিগ্রি কোণে নিচে আস্তে 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 ঢালু হয়, তারপরে একটা দাপাস করে পড়ে যায়। সেখানে দেখবা তোমার কক্সবাজার একটা নির্দিষ্ট অঞ্চলে একটা রেড ফ্ল্যাগ দেওয়া থাকে, যে এরপরে তুমি আর যাইতে পারবা না, এরপরে যাওয়া অনেক রিস্কি, সেটাকে বলা হয় মহীঢাল। তারপরে হচ্ছে কিছু সমভূমি আছে, তারপরে আবার হচ্ছে এই গঙ্গা খাত আছে, তারপরে ওইখানে কিছু মালভূমি টাইপের, পাহাড় টাইপের আছে, এই 5 ধরনের।
তাইলে দেখো এইখানে যে খাতগুলো আছে এই খাতগুলো এত বড় যে এখানে যদি তুমি হিমালয় পাহাড়টাও ঢুকায় দাও তাও এটার কোনো মাটি পাবে না। এই জন্য তোমার এটাকে বলা হয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। কি বলা হয়েছে? সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটা কোথায় ভাইয়া? এটা হচ্ছে বঙ্গোপসাগর। আর এটার আরেকটা নাম হচ্ছে গঙ্গা খাত। এটার আরেকটা নাম কি? গঙ্গা খাত। আর আমি যদি বলি পৃথিবীর সবচেয়ে বড়, এটা তো হচ্ছে বঙ্গোপসাগরে, পৃথিবীর সবচেয়ে বড় খাত কোনটা? পৃথিবীর সবচেয়ে বড় খাত হচ্ছে মেরিয়ানা খাত বা মেরিয়ানা ট্রেঞ্চ। মেরিয়ানা খাত এটা ভাইয়া কোথায় পরীক্ষায় আসে? মেরিয়ানা খাত কোন মহাসাগরে? এটা হচ্ছে ভাইয়া প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, এখন এই দুইটা তোমরা একটু কমেন্টে লিখো তো দ্রুত, সবাই একটু কমেন্টে লিখবা এটা, আমি চাই তোমরা এটা সবাই। হ্যাঁ, তাইলে লেখো যে বঙ্গোপসাগরের গভীর খাত সোয়াচ অফ নো গ্রাউন্ড অবলিক কি গঙ্গা খাত, আর হচ্ছে মেরিয়ানা খাত এটা কোথায়? প্রশান্ত মহাসাগরে। এটা সবাই একটু কমেন্টে লিখো, আমি দেখতে চাই। হ্যাঁ, সবাই একটু কমেন্টে লেখো। এখন আমাকে একবার এক স্টুডেন্ট জিজ্ঞেস করছিল, ভাই এটা তো মনে থাকে না, কিভাবে মনে রাখবো? তা আমি তাকে একটু মজা করে বলছিলাম যে তোমরা তো হচ্ছে কি করো যে তুমি যদি মনে করো যে এখন তুমি কাউকে পছন্দ করো তাহলে তাকে কি বলবা? আই লাভ ইউ? না, আই লাভ ইউ এখন ওল্ড ভার্সন হয়ে গেছে, এখন আর কেউ আই লাভ ইউ বলে না। ঠিক আছে, তুমি তাকে কি বলবা? তুমি বলবা আমি তোমাকে নিয়ে, যদি তুমি অনেক বেশি একটু কম ভালোবাসো তাইলে বলবা আমি তোমাকে নিয়ে সোয়াচ অফ নো গ্রাউন্ডে হারাই যেতে চাই। আর যদি বেশি ভালোবাসো তাহলে বলবা কি? আমি তোমাকে নিয়ে প্রশান্ত মহাসাগরে হারায় যেতে চাই। ঠিক আছে, এখন সে তো জানবে যে প্রশান্ত মহাসাগরে কেন হারায় যাবে, সরি প্রশান্ত মহাসাগর না, মেরিয়ানা খাতে হারায় যেতে চাই, কারণ মেরিয়ানা খাত সবচেয়ে গভীর। আর তারপরে কি সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা আরো একটু কম কম গভীর, তাই না? সো তখন সে কি বলবে? সে বলবে আমরা যদি ডুবেই যাই তাহলে আর কেমনি কি হবে? তখন তুমি বলবা প্রেমের মরা তো জলে ডুবে না, তাই না? সো এইরকম মজা করে, আমি একটা জাস্ট মজা করে বললাম যাতে এটা তোমাদের মনে থাকে। ঠিক আছে, কেউ আবার ট্রাই করো না এটা আবার কেউ ট্রাই করতে যায় যদি কোনো সমস্যা হয়, এটা দায়ভার আমি নিতে রাজি না। ঠিক আছে, বাট এটা করলে কি হবে? দুইজনের জিকে, দুই তিনটা জিকে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু না, এটার বেনিফিট শুধু জিকে মুখস্থ হবে। কেউ আবার বাসায় ট্রাই করো না। ঠিক আছে, ওকে ওকে, তাহলে লিখছো সবাই? আচ্ছা, এবার আসো আমরা যেটা করব, আমরা দেখলাম সবচেয়ে গভীর, ওকে, গভীরতা কত এইসব পড়া দরকার নাই, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর লাগবে না, পৃথিবীর বৃহত্তম মহাদেশ আমরা পড়ে আসছি, মোট স্বাধীন রাষ্ট্র এটা একটু পড়বা ভাইয়া। পৃথিবীর মোট স্বাধীন রাষ্ট্র, পৃথিবীতে মোট সব মিলিয়ে দেশ আছে প্রায় 205, 206, 210, অনেক কিছু বলে, কিন্তু স্বাধীন রাষ্ট্র কয়টা? পৃথিবীর মোট স্বাধীন রাষ্ট্র আছে 195টা। সর্বশেষ কোনটা? দক্ষিণ সুদানে, এটা একটু পড়ো। পৃথিবীর মোট স্বাধীন রাষ্ট্র কয়টা? 195টা। যদিও তোমার হচ্ছে ইয়েতে কয়টা? তোমার হচ্ছে আমাদের হচ্ছে কি বলে তোমার হচ্ছে জাতিসংঘের ইয়ে রাষ্ট্র কয়টা? অন্তর্ভুক্ত রাষ্ট্র কয়টা বলো তো? জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্র কয়টা? 193টা, তাই না? 193। তাহলে আমার কোশ্চেন হচ্ছে ভাইয়া এই 195টা স্বাধীন দেশ, কিন্তু জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ 193টা বা সদস্য, তাহলে বাকি কোন দুইটা? এই হচ্ছে তোমার জাতিসংঘে নাই, জাতিসংঘের অন্তর্ভুক্ত না। সেই দুইটা দেশ কোনটা? কোন দুইটা স্বাধীন দেশ আমাকে একটু বলো তো, কমেন্ট একটু বলো আমাকে। হ্যাঁ, পেজ কত ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া পেজ নাম্বার আমি একটু যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের 474 নাম্বার পেজ। সবাই 474 নাম্বার পেজটা বের করে ফেলো, আমরা একদম আজকে পড়া এখানে শেষ করে ফেলবো। ঠিক আছে, ওকে। বাকি দুইটা ফিলিস্তিন আর ভ্যাটিকান সিটি, রাইট, জাফর বিন রফিক। বাকি দুটো হচ্ছে তোমরা জানো ফিলিস্তিন আর ভ্যাটিকান সিটি এটা কিন্তু জাতিসংঘের মানে জাতিসংঘের সদস্য না, কিন্তু পর্যবেক্ষক। দুইটা কি? পর্যবেক্ষক রাষ্ট্র, দুইটা পর্যবেক্ষক রাষ্ট্র। ঠিক আছে, ফিলিস্তিন কিন্তু সদস্য না, পর্যবেক্ষক। ঠিক আছে, পর্যবেক্ষক। অনেকে কসোভো বলে, বুঝতে পারছি, বাট কসোভোকে আসলে স্বাধীন রাষ্ট্র বলা হয় না, কসোভোকে স্বাধীন রাষ্ট্র বলা হয় না, এটা অঞ্চল ধরা হয়, মানে পুরোপুরি সার্বভৌমত্ব ধরা হয় না। আচ্ছা, অ্যান্টার্কটিকা পৃথিবীর দীর্ঘতম। আচ্ছা, এখানে আমরা যেটা পড়ব দেখো, আচ্ছা সবচেয়ে, এই যে দেখো পৃথিবীর সবচেয়ে প্রলম্বিত বা লম্বা বা সরু দেশ কোনটা? চিলি। তোমরা যদি দেখো, এই যে আমি যদি একটু দেখাই তোমাদেরকে, পৃথিবীর সবচেয়ে সরু দেশ হচ্ছে চিলি। এই যে দক্ষিণ মহাসাগর কোথায়? এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই জায়গায় হচ্ছে তোমার এই যে এই সাইডটা হচ্ছে চিলি। এটা কি? এটা লম্বা একটা দেশ। দেশটা কেমন?
লম্বা একটা দেশ। চিলি মানে কি? মানে মরিচ। ধরো মরিচ কেমন হয়? লম্বা হয় না, চিকুন লম্বা হয় না? এই চিলি দেশটাও কেমন? লম্বা চিকুন। ঠিক আছে? এটা হচ্ছে লম্বা বা সরু দেশ কোনটা? চিলি, মনে রাখবা। লম্বা বা সরু দেশ কোনটা? চিলি। ওকে, তারপরে আসো কতটা মহাসাগর? 5টা। পৃথিবীতে কতটা মহাদেশ? 7টা। ওকে, এইটা একটু দেখবা। পৃথিবীর দীর্ঘতম দেখো, এটা পরীক্ষায় আসে, পৃথিবীর দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? যুক্তরাষ্ট্র, কানাডা। এটা একটু সবাই এটা একটু ভালো করে পড়বা। পৃথিবীর দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? যুক্তরাষ্ট্র, কানাডা। এটা আমি একটু ছবির সাহায্যে দেখাই দিই। চলো, এটাও আমি একটু ছবির সাহায্যে দেখাই দিই, তাহলে আরো ইজিলি মনে রাখতে পারবা। এই যে উত্তর আমেরিকা মহাদেশ না, এই যে উত্তর আমেরিকা মহাদেশ, এই জায়গায় হচ্ছে তোমার কানাডা। এই জায়গায় হচ্ছে কানাডা। অনেকে ওই যে দেখো না, ফেসবুকে একটা মিমস আছে যে কানাডা কোথায়, কানাডা কোথায়, তাই না? এটা হচ্ছে এটা। আর এই জায়গায় হচ্ছে তোমার কানাডা, আর এই জায়গা হচ্ছে ইউএসএ, তারপরে এই জায়গা হচ্ছে মেক্সিকো। ঠিক আছে? এই তিনটা বড় দেশ হচ্ছে এই যে এই পাশে, আর বাকি ছোট ছোট দেশগুলো হচ্ছে এখানে। ঠিক আছে? তাইলে কানাডা, ইউএসএ, মেক্সিকো, এই তিনটা হচ্ছে, এই ইউএসএ আর কানাডা এখানে হচ্ছে সবচেয়ে বড় কি, সবচেয়ে বড় তোমার হচ্ছে সীমান্ত। কানাডা আর ইউএসএ মানে যুক্তরাষ্ট্র, এখানে হচ্ছে তোমার সবচেয়ে বড় কি সীমান্ত, কানাডা এবং মেক্সিকো, সরি ইউএসএ হচ্ছে যুক্তরাষ্ট্র। ঠিক আছে? মনে থাকবে? ওকে, আশা করি এটা তোমাদের মনে থাকবে। আচ্ছা, এইবার আসো, তাহলে এটা আমাদের পড়া হইলো। দেখো, পৃথিবীর ক্ষুদ্রতম সীমান্ত আচ্ছা হ্যাঁ, পৃথিবীর ক্ষুদ্রতম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে? ইতালি, ভ্যাটিকান সিটি লাগবে না। সবচেয়ে আচ্ছা, এটা একটু পড়বা। পৃথিবীর সর্বাধিক জনবহুল, হ্যাঁ, পৃথিবীর সর্বাধিক জনবহুল শহরের নাম হচ্ছে টোকিও। মানে পৃথিবীর কোন শহরের মধ্যে সবচেয়ে বেশি মানুষ থাকে? সেটা হচ্ছে টোকিও, জাপানের যে রাজধানী টোকিও। টোকিওতে প্রায় 2 কোটি প্লাস বেশি, এর বেশি মানুষ থাকে। এটাকে বলা হয় মেটা সিটি। কি বলা হয়? মেটা সিটি। আমরা জানি যে ঢাকা হচ্ছে একটা মেগা সিটি, কারণ এখানে কত, এখানে 1 কোটি প্লাস মানুষ বসবাস করে। আর যেগুলা মেটা সিটি এমন 3টা আছে, 3টা মেটা সিটি আছে, এগুলাতে হচ্ছে কি, এগুলাতে তোমার 2 কোটি প্লাস মানুষ বসবাস করে। ঠিক আছে? এই যে টোকিওতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। এই যে দেখতে পাচ্ছ পৃথিবীর খণ্ডিত রাষ্ট্র, এখানে আরেকটা প্রশ্ন আছে, পৃথিবীর খণ্ডিত রাষ্ট্র কোনটা? দেখো, পৃথিবীর খণ্ডিত রাষ্ট্র হচ্ছে 2টা, এগুলাকে বলা হয় পৃথিবীর খণ্ডিত রাষ্ট্র। দেখো কোথায় গেল, পৃথিবীর খণ্ডিত রাষ্ট্রগুলো হচ্ছে ইন্দোনেশিয়া আর হচ্ছে জাপান। জাপান তোমরা জানো 4টা বড় দ্বীপে অবস্থিত, মানে 4টা দ্বীপে, হ্যাঁ 4টা এরকম দ্বীপ আছে, এরকম 4টা দ্বীপে হচ্ছে বিভক্ত জাপান, আর ইন্দোনেশিয়া এরকম দ্বীপে দ্বীপে বিভক্ত। এই জন্য এগুলাকে বলা হয় খণ্ডিত রাষ্ট্র। বুঝতে পারছো? এগুলাকে বলা হয় খণ্ডিত রাষ্ট্র। তারপরে দেখো, পৃথিবীতে কিছু দরকার নাই, পৃথিবীর উষ্ণতম স্থান, এটা পড়বা, আজিজিয়া, লিবিয়া, পরীক্ষায় আসে, বিউপিতে আসে, বিউপিতে আসে। পৃথিবীর উষ্ণতম স্থান কোনটা? আজিজিয়া, লিবিয়া। বিউপিতে কিন্তু পরীক্ষায় আসছে আজিজিয়া, লিবিয়া। এবং পৃথিবীর গভীরতম স্থান, যেটা একটু আগে পড়াইলাম, মারিয়ানা ট্রেঞ্চ। দেখছো? এগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান লিবিয়ার আজিজিয়া, এটা কিন্তু পরীক্ষায় আসছে, বিউপিতে পরীক্ষায় আসছে। ঠিক আছে? ওকে, হ্যাঁ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা 2026 সালে 23তম বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে। রাইট, এই যে এমএসটি রাদিয়া তাসনিম এটা ভালো মনে করাই দিছো আমাকে, 2026 সালে। হ্যাঁ, এই তো, হ্যাঁ, জাফর বিন সেও বলছে। তাইলে এটা কিন্তু অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আইসা পড়ছে। তার মানে দেখো, এই যে সামনের বছর 2026 সাল, আবার কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, সেম প্রশ্ন পরীক্ষা কিন্তু আসতে পারে। ঠিক আছে? সো এই যে আমরা দেখলাম যে প্রথমে কানাডা, তারপরে ইউএসএ, তারপর হচ্ছে মেক্সিকো, এই তিনটা 2026 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতেছে। 2030 সালে কারা? 2030 সালে সৌদি আরব করবে। ঠিক আছে? অলরেডি তারা খুব সুন্দর সুন্দর কি করছে, তোমার হচ্ছে কি বলে 2030 না 2034 সাল, হ্যাঁ 30 সালই হবে হয়তো। ঠিক আছে? ওকে, তারপরে দেখো দক্ষিণ এশিয়া, এবার আমরা একটু দক্ষিণ এশিয়া পড়বো। দেখো, দক্ষিণ এশিয়া বলতে কোনটা? মানে 8টা দেশ। দেখো দক্ষিণ এশিয়ার গুলা, এইটা খুব ভালো করে পড়তে হবে। এইবার কোনগুলা ভালো করে পড়বা জানো? এবার নেপাল, নেপাল নিয়ে ভালো করে আমাদের পড়তে হবে। কারণ নেপালে কি হয়েছে, নেপালে কিছুদিন আগে সরকার পতন হয়েছে না, এই জন্য নেপালটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। পাশাপাশি আমাদেরকে পড়তে হবে শ্রীলঙ্কাটা পড়তে হবে। তার পাশাপাশি আমাদেরকে এইবার কিন্তু বিসিএস এ পাকিস্তান নিয়ে প্রশ্ন আসছে, বাট পাকিস্তানের
মানে তাদের দেশ নিয়ে কোনো প্রশ্ন আসবে না, হয়তো কোনো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসতে পারে, তারপরও আফগানিস্তান থেকে প্রশ্ন আসবে, কারণ আফগানিস্তানের সাথে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে কিন্তু যুদ্ধ চলতেছে। তোমরা জানো আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ এক ধরনের হচ্ছে সীমান্ত যুদ্ধ, যেটা এই যে তাদের সীমান্তটা একটু দেখো, তোমরা যদি ম্যাপের সাহায্যে পড়ো তাহলে কিন্তু ইজিলি মনে থাকবে। তাহলে আমাদের কয়টা দেশ? 8টা দেশ, মানে সার্ক। এটাকে আমরা কি বলি? এই যে দেখো নিপা এমবিবিএস, নিপা এমবিবিএস। কিভাবে আমরা মনে রাখবো এই 8টা দেশের নাম? এনতে কি? এনতে হচ্ছে নেপাল, এই যে আমরা দেখছি কি নেপাল আছে। তারপরে আই দিয়ে কি? আই দিয়ে আছে ইন্ডিয়া, তাই না? ইন্ডিয়া। পি দিয়ে কি? পাকিস্তান। তারপরে এ দিয়ে কি? এ দিয়ে এই যে আফগানিস্তান দেখতে পাচ্ছি আমরা, আফগানিস্তান। তারপরে এম দিয়ে কি? এম দিয়ে এই যে মালদ্বীপ। দেখো মালদ্বীপ কত ছোট, দেখাই যায় না, দেখছো? মালদ্বীপ একদম দেখাই যায় না, মালদ্বীপস, কারণ অনেকগুলো দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। তারপরে বি দিয়ে কি? বি দিয়ে আছে আমাদের প্রিয় কিউট বাংলাদেশ। তারপরে আছে ভুটান, তারপরে আছে কি? ভুটান। তারপরে এস দিয়ে কি? শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। তাইলে এই হচ্ছে 8টা দেশ। নিপা এমবিবিএস আমরা মনে রাখতে পারি, এই 8টা দেশ আমাদেরকে খুব ভালো মতো পড়তে হবে। দেখছো আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। তাহলে কোনটা কোন পাশে আছে এক নজর একটু দেখা কমেন্টে আমাকে জানাও যে ডান। কমেন্টে আমাকে ডান লিখে আমাকে জানাও যে ভাইয়া পুরোটা জাস্ট মানে একবার চোখ দিয়ে এই পুরো জিনিসটাকে একটু মাথায় ঢুকিয়ে ফেলো। দেখো তো পারো কিনা। এই যে দেখো এই পাশে আছে, এইটা আমরা এইভাবে শিখি, তাইলে মনে থাকবে। এই দেখো তো, এই যে একটা সুন্দর কিউট, কি সুন্দর একটা ম্যাপ না, তাই না? এই কিউট ম্যাপটা কি? আমাদের বাংলাদেশ। বাংলাদেশের ঠিক উপরে কি আছে? ভুটান আছে, দেখতে পাচ্ছ? বাংলাদেশের উপরে কি আছে? ভুটান আছে। আর এই যে এই পাশে কি আছে? এই পাশে আছে নেপাল। আর এইখানে আছে কি? হিমালয়। এখানে আছে হিমালয়, এই যে ঠিক এই জায়গাটা আছে হিমালয়। তাহলে আমরা দেখলাম বাংলাদেশের এই পাশে ভুটান, এই পাশে নেপাল, আর এটার পাশে তো ইন্ডিয়া তো আছে, ইন্ডিয়াটা তো বাদই দিলাম। আর ইন্ডিয়ার পরে প্রায় 1400 মাইল দূরে যে কি আছে? পাকিস্তান। জাস্ট চিন্তা করো 1947 সালে এই এত দূরত্বের দুইটা দেশ একসাথে দিছিল 1947 সালে, ঠিক আছে? তাহলে এই দেখতে পাচ্ছ পাকিস্তান, ঠিক আছে? পাকিস্তান। আর পাকিস্তানের পরেই কি আছে? আফগানিস্তান। তাহলে পাকিস্তান আর আফগানিস্তান, আর এই পাশে আছে ইন্ডিয়া। এখন আবার এই দেখো ইন্ডিয়া আর আফগানিস্তান এখন আবার তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। মাঝখান দিয়ে কে পড়ে গেছে? পাকিস্তান। আর এই পাশে দেখো ভারতের ঠিক নিচেই আছে শ্রীলঙ্কা, ভারতের একটু কাছেই কি আছে? শ্রীলঙ্কা, দেখতে পাচ্ছ? শ্রীলঙ্কা। আর এই ভারতের এই পাশে কি আছে? মালদ্বীপ। এই যে এটা কি? এটা হচ্ছে মালদ্বীপ। এখানে হচ্ছে কি? মালদ্বীপ। তাইলে যারা এতদিন শুধু পড়তা আচ্ছা মালদ্বীপ এত সুন্দর একটা দেশ, শ্রীলঙ্কা এত সুন্দর একটা দেশ, কিন্তু এই যে এখন আমরা ম্যাপের সাহায্যে পড়ে ফেললাম কোন জায়গাটা কোন দিকে, এখন কিন্তু আমরা মনে রাখতে পারবো। বাংলাদেশের উত্তরে আছে কি? ভুটান, নেপাল। বাংলাদেশের পশ্চিমে আছে পশ্চিমবঙ্গ। তারপরে হচ্ছে নিচে ভারতের নিচে আছে শ্রীলঙ্কা, এই পাশে আছে মালদ্বীপ, এই পাশে আছে পাকিস্তান, পাকিস্তানের সাথেই আছে আফগানিস্তান। শেষ 8টা দেশ আমরা পড়ে ফেললাম, ঠিক আছে? ওকে ভাইয়া, আরিওতে গত বছর কতটি কোশ্চেন কমন ছিল এটা বলবেন প্লিজ। কতটা কোশ্চেন? আমি গত বছর আরেকটা অনলাইন কোচিং এ ছিলাম, সো ওইটা আপাতত আমি এখন বলতে চাচ্ছি না, ঠিক আছে? ওকে, তারপর আসো এই যে দক্ষিণ এশিয়ার 8টা দেশ। দেখো এখানে আবার দিছে এমবিএ ইজ বিএনপি, ঠিক আছে? আমরা একটু আগে পড়ছিলাম নিপা এমবিবিএস, আবার এখানে দিছে এমবিএস বিএনপি। সো তোমরা চাইলে এটাও। তবে আরেকটা জিনিস মনে রাখবা যে দক্ষিণ এশিয়ায় কিন্তু আরেকটা দেশও ছিল, সেটার নাম কি তোমরা জানো? ইরান। ইরান কিন্তু ইরান কিন্তু অনেকটা আমাদের এই দক্ষিণ এশিয়ার অঞ্চলের মতোই। পরবর্তীতে এটা এই যে দক্ষিণ এশিয়ার দেশ আগে ছিল জাতিসংঘের তথ্য মতে, মানে জাতিসংঘে এখনো ইরানকে দক্ষিণ এশিয়ার দেশ ধরে, কিন্তু আসলে ইরান দক্ষিণ এশিয়ার দেশ এখন না। তাইলে এখানে এমবিএস বিএনপি দিয়ে তোমরা চাইলে এই টেকনিকে পড়তে পারো, ঠিক আছে? ডিপেন্ড করে টেকনিকের উপর। এখানে আমরা কি কি পড়বো? এই দেখো সহজ একটা জিনিস আমি তোমাদেরকে মনে করায় দেই। এই দেখো তো জাস্ট উপনিবেশ, ব্রিটেন 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 ব্রিটেন। দেখো ভুটান, এই যে ভুটান, ভুটান কিন্তু ব্রিটেনের না। দেখো এই যে দেখো কোনটা কোনটা বাদ? ভুটান। ভুটান কিন্তু ব্রিটেন বলতে কাদের বুঝাইছে? মানে ইংরেজদের। তাহলে দেখো এই ভুটান কিন্তু ব্রিটেনের উপনিবেশ ছিল না, ঠিক আছে? ভুটান কিন্তু ব্রিটেনের উপনিবেশ ছিল না, কারণ ভুটানে কি? ভুটানে অনেক আগে থেকেই রাজতন্ত্র চলতেছে, ভুটানে অনেক আগে থেকেই রাজতন্ত্র চলতেছে। তাইলে এই ভুটান ছাড়া বাকি সবগুলাই কোনো না কোনো ভাবে কাদের ছিল?
ব্রিটেনের উপনিবেশ ছিল। তাইলে এটা মনে রাখবা যে একমাত্র ভুটান ছাড়া বাকি সবগুলা দেশ কোনো না কোনো ভাবে কি ছিল, এই তোমার হচ্ছে ব্রিটেনের উপনিবেশ ছিল। আফগানিস্তান মোটামুটি অত না, বাট এগুলো ছিল আসলে। মালদ্বীপও ধরা হয় না, তারপর হচ্ছে নেপালও ওইভাবে ধরা হয় না, এটা একটু দেখবা, ঠিক আছে? ওকে, দেখো এখানে আমরা কি কি পড়বো। এখানে আমরা দেখবো ভারতের রাজধানী এখন পরীক্ষায় আসে না, তোমরা জানো রাজধানী এখন পরীক্ষায় খুব কম আসে, ঠিক আছে? মুদ্রাও এখন পরীক্ষায় আসে না। তবে 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 আমি একটু দাগাই দিই, ওয়েট ওয়েট ওয়েট, আমি একটু দাগাই দিই, তারপরও যদি পরীক্ষায় আসার মতো তাইলে কোনগুলো আসতে পারে, নেপালের রাজধানী কাঠমান্ডু, এটা একটু পড়বা। ভুটানের রাজধানী লাগবে না, ভুটানের মুদ্রা হচ্ছে কি গুলট্রাম, এটা আসতে পারে। আর আফগানিস্তানের, এটা আফগানি, এটা একটু পড়ো, এটা দরকার আছে। ওকে ওকে ওকে, নেপাল 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 স্বাধীনতা লাভ 1947, এটা পড়বা। নেপাল স্বাধীনতা লাভ 1947, আফগানিস্তান, ব্রিটেন, ওকে, মালদ্বীপ, মালে, ওকে। তাহলে এই কয়টা একটু পড়বা এখান থেকে, বাকিগুলো অত গুরুত্বপূর্ণ না, এগুলো আমি যেগুলো দাগাই দিলাম এগুলো একটু পড়বা, ঠিক আছে? হ্যাঁ, রাজতন্ত্র মানে কি? রাজতন্ত্র মানে হচ্ছে যেটা তোমার রাজার শাসন চলে। ওইখানে এই যে বাংলাদেশের মতো তোমার কি বলে ওইখানেও প্রধানমন্ত্রী আছে, তারপর কিন্তু হচ্ছে ওইখানে প্রধানমন্ত্রী থাকলেও তোমার মেইনলি হচ্ছে রাজা, রাজা রাজা আছে, রানী আছে। বাট তোমার হচ্ছে আগে, এখন তো প্রধানমন্ত্রী চালায়, বাট একটা সময় ছিল রাজাদের অধীনে ছিল ওই এলাকাটা, ঠিক আছে? রাজতন্ত্র ছিল। তাহলে এটা শেষ, আশা করি এটা শেষ। এবার চলো তারপরে আমরা কি দেখব, এই যে ভুটানের রাজধানীর নাম কোনটি পরীক্ষায় আসে, দেখছো? তারপরে আচ্ছা, এখন আমরা ভারত নিয়ে একটু পড়বো। ভারত নিয়ে এখানে কি কি জানার মতো আছে, সবকিছু আমরা পড়বো না, চলো ভারত নিয়ে আমরা একটু জাইনা আসি। আমাদের আশেপাশে প্রতিবেশী দেশ, একটু জাইনা আসি তারা আসলে কি করে। আমরা এটা সবাই জানি যে 1947 সালে ভারত আর পাকিস্তান নামে দুইটা দেশ কি হয়েছিল, নতুন দুইটা দেশ স্বাধীন হয়েছিল, তাই না? তাইলে জনবহুল দেশ ভারত, এটা আমরা জানছি, ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করছে। ওকে, এটা একটু জানবা। স্বাধীন ভারতের, এই যে দেখো এখানে এটা কি জানবা, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, আহা দুষ্ট বোর্ড, দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, এটা আমরা জানি। শেষ ভাইসরয়, এই ভারতীয় উপমহাদেশের শেষ ভাইসরয় ছিল কে? লর্ড মাউন্টব্যাটেন। আবার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলও ছিল কে? লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, একটু আমাকে কমেন্টে জানাও। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল, এটা কিন্তু আমি তোমাদের পড়াইছি, এটা বলো। ভারত বিশ্বের গণতান্ত্রিক, আচ্ছা ভারতকে বলা হয় গণতান্ত্রিক। আর তোমরা জানো এটা কংগ্রেস, আমি তোমাদের পড়াইছিলাম, 1885 সালে গঠিত হয়েছে। এখানে ভারতের পূর্ব নাম জম্মুদ্বীপ, পরীক্ষায় আসবে না। আচ্ছা, এখানে আমরা কি কি পড়বো? কাশীর ভারতের, এই যে কাশী নিয়ে আমরা একটু পড়বো। কাশীর ভারতের অন্তর্ভুক্ত হয় কবে? 1947 সালে। যদিও কাশীরকে ভারতের ওই যে এটার কাশীর যে রাজা ছিল সে কি করছিল, ভারতের সাথে যুক্ত হয়েছিল। পরবর্তীতে 1947 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়। পরবর্তীতে জাতিসংঘের হস্তক্ষেপে আজাদ কাশ্মীর যায় পাকিস্তানের সাথে, আর জম্মু কাশ্মীর লাদাখ এগুলো আসে কোথায়? এগুলো আসে ভারতের সাথে, ঠিক আছে? তাইলে কাশীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল প্রথমে 1947 সালে, ঠিক আছে? রাজা ছিল হিন্দু, এই জন্য। তারপরে দেখো ভারতের সংবিধান বিশ্বের, আচ্ছা ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম সংবিধান, এটা আমি অলরেডি তোমাদের পড়াইছি। আর এই যে এটা একটু পড়তে হবে, ব্ল্যাক ক্যাট, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, তারপর বিসিএস আসছিল। ব্ল্যাক ক্যাট, এটা ভারতের একটা কমান্ডো বাহিনী এবং গোয়েন্দা সংস্থা বলা হয়, ঠিক আছে? ব্ল্যাক ক্যাট, ওকে। এখানে তারপরে পড়বা, এটা সবাই জায়গায় পেলো। ব্ল্যাক ক্যাট এটা কোন দেশের? ভারতের, ওকে। আচ্ছা, আইনসভা, এই যে এটা একটু পড়বা। ভারতের এটা আসে, ভারতের লোকসভার আসন 545টা। ভারতের লোকসভার আসন কয়টা? 545টা। তবে নির্বাচিত কিন্তু হচ্ছে 543। মেনলি 543 থাকলে 543 দেখাবা, ঠিক আছে? মেনলি 543ই থাকে, মেনলি 543ই থাকে। তবে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত দুইটা হয়, ওইটা ধরা হয় না, মেনলি 543ই ধরে। নির্বাচিত আসন কিন্তু 43টা, ঠিক আছে? মোহাম্মদ আলী জিন্নাহ, রাইট, এটা পরীক্ষায় আসে, ওকে। তারপরে আসো
ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রথম রাষ্ট্রপতি আসবে না। এই যে ভারতের বর্তমান রাষ্ট্রপতি তোমরা জানো দ্রৌপদী মুর্মু, তিনি একজন সাঁওতাল বা উপজাতি, মানে ভারতের প্রথম উপজাতি একজন প্রেসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু। এটা পরীক্ষা আসছিল তখন, এখন নাও আসতে পারে। তবে ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট জাকির হোসেন এটা পরীক্ষায় আসে। ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট। আর আরেকজন ব্যক্তি আছে যার নাম সবাই শুনছো, সেটাকে এপিজে আবুল কালাম, যাকে বলা হয় ভারতের মিসাইল ম্যান। তিনি কিন্তু ভারতের প্রেসিডেন্ট ছিলেন, ভারতের মিসাইল ম্যান। এই যে মিসাইল ম্যান এপিজে আবুল কালাম, এটা একটু পড়বা। এপিজে আবুল কালাম, তারপরে হচ্ছে ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট, এগুলো একটু পড়বা। তারপরে হচ্ছে এই কয়টা। আর এখানে এপিজে আব্দুল কালামের হচ্ছে একটা আত্মজীবনী গ্রন্থ আছে উইংস অন ফায়ার, এটা পরীক্ষায় আসে যে উইংস অন ফায়ার এই বইটা কার লেখা? এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, এটা একটু দাগায় ফেলো। এপিজে আব্দুল কালামের বই উইংস অফ ফায়ার, এটা একটু দাগায় ফেলো। উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার। আচ্ছা, আচ্ছা, আমাদের মাত্র 31টা শেয়ার হয়েছে। আমরা কি জাস্ট, আমি যদি তোমাদের 1 মিনিট টাইম দেই, 1 মিনিটে তোমরা যেহেতু 86 জন আছো, অ্যাটলিস্ট 100টা শেয়ার করে দিতে পারবা? সবাই একটা করে শেয়ার করো, জাস্ট একটা করে। সবাই একটা করে শেয়ার করো, আমি দেখতে চাই। সবাই একটা করে শেয়ার করো। হ্যাঁ, সবাই একটা করে শেয়ার করো, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। সবাই একটা করে শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, যারা যারা শেয়ার করবে তাদের জন্য ভালোবাসা, তারা যেন চান্স পেয়ে যায়, সবার জন্য দোয়া থাকবে, ঠিক আছে? যারা শেয়ার করবে তাদের জন্য, মানে তাদের জন্য একটু বেশি দোয়া তো সবার জন্যই থাকবে, তাদের জন্য একটু বেশি দোয়া। দেখো না হুজুররা ওয়াজ করে না, যে যারা যারা ইয়ে করে, বেশি বেশি দান করে, তাদের জন্য একটু বড় করে দোয়া করে না? তো আমরাও কিন্তু ক্লাস শেষে দোয়া করে দিব, একটা দোয়ার আয়োজন করব, যারা যারা শেয়ার করে দিবে, ঠিক আছে? ওকে, তারপরে আসো ভারতের প্রধানমন্ত্রী এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ না। আচ্ছা, ভারতের রাজ্য, এটা একটু পড়বা। ভারতের রাজ্য কয়টা? আগে 29টা ছিল, বর্তমানে 28টা। তোমরা জানো জম্মু কাশ্মীর, এটা কিন্তু হচ্ছে আগে একটা রাজ্য ছিল, পরবর্তীতে সেটা কেন্দ্রশাসিত অঞ্চলে নিয়ে আসছে। ওইটা এখন কেন্দ্র থেকে তোমার হচ্ছে এটাকে ইয়ে করা হবে, মানে পরিচালনা করা হবে। আগে এটা একটা রাজ্য ছিল, একটা স্বাধীন রাজ্য ছিল, ঠিক আছে? তাহলে বর্তমানে ভারতের মোট রাজ্য কয়টা? 28টা। সর্বশেষ রাজ্য তেলেঙ্গানা, দরকার নাই, বাট এই যে ভারতের মোট রাজ্য 28টা, এইটা একটু পড়বা, ঠিক আছে? ওকে, তারপরে ভারতের কেন্দ্রশাসিত কয়টা রাজ্য অঞ্চল? দেখো 8টা অঞ্চল। এর মধ্যে তোমরা যেটা পড়বা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটা কোথায়? এটা বঙ্গোপসাগরে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটা কিন্তু ভারত, তোমার হচ্ছে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ, দেখতে পাচ্ছ? তারপরে পড়বা হচ্ছে, আচ্ছা, তারপরে যেটা পড়বা, এই যে দেখতে পাচ্ছ, এই যে জম্মু কাশ্মীর। দেখো জম্মু কাশ্মীরে একটু পড়বা। 5 আগস্ট 2019 কেন্দ্রীয় সরকার সংবিধানে কত ধারা? 370 ধারা এবং 35-এর ক ধারা বাতিল করে জম্মু কাশ্মীর বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে দেয়। আগে কিন্তু রাজ্যগুলা সেই রাজ্যে যারা হচ্ছে তোমার নির্বাচিত হইতো তাদের মতোই চালাইতো, বাট যখন এটা কেন্দ্রশাসিত হয়ে যায় তখন কেন্দ্রে যেই সরকার থাকে তাদের দ্বারা সেটা পরিচালিত হয়, ঠিক আছে? বর্তমানে কিন্তু জম্মু কাশ্মীরের আলাদা কোনো কি সাংবিধানিক মর্যাদা নাই, সেটা কেন্দ্র যেভাবে চালায় সেভাবেই চলবে, ঠিক আছে? জম্মু কাশ্মীর কত? 370। কত সালে হয়েছে? 2019 সালে হয়েছে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, ঠিক আছে? স্যার, ডিউতে সি ইউনিটি এক্সাম দিতে চাইলে কি কি পড়তে হবে? সি ইউনিটি এক্সাম কি মানে বি ইউনিট থেকে সি ইউনিটি দিবা? বি ইউনিট থেকে সি ইউনিটি দিলে তোমার বাংলা পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, আইসিটি পড়তে হবে, আর পাশাপাশি তোমাকে হচ্ছে আরেকটা সাবজেক্ট এক্সাম দিতে হবে। যদি তোমার ইকোনমিক্স থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা সেখানে, ঠিক আছে? যদি তোমার ইকোনমিক্স থাকে তাহলে তুমি আর যদি পরিসংখ্যান থাকে, ঠিক আছে? না, পরিসংখ্যান না, সরি, ইকোনমিক্স থাকলে পরীক্ষা দিতে পারবা। ওকে, শেয়ার ডান। এই ইমতিয়াজ, দেখো তো কয়টা শেয়ার হয়েছে, আমি দেখি ওরা আমার কথা রাখছে কিনা। ওকে, তারপরে দেখো এই যে লাদাখও এমন একটা কারগিলও লাদাখকে আলাদা করে। ওকে, 45টা শেয়ার না, তোমরা রাখো নাই, মাত্র 14টা শেয়ার বেশি হয়েছে। আচ্ছা, 7 সিস্টার, দেখো 7 সিস্টারটা আমি অলরেডি তোমাদের পড়াইছিলাম। 7 সিস্টার কি? 7 বোন। 7 বোন কোথায়? এই যে দেখো এইখানে কি আছে? এই পাশে আছে বাংলাদেশ, তাই না? এই পাশে আছে হচ্ছে বাংলাদেশ, আর এই যে এই পাশে কি আছে?
বাংলাদেশের উপরে আছে মেঘালয়, তারপরে হচ্ছে আসাম, তারপরে হচ্ছে যে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর। অর্থাৎ এই মেইন ভারত কোথায়? এখানে মেইন ভারতের এই পাশে, ঠিক এই পাশে যেই 7টা রাজ্য আছে ভারতের, এই 7টা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। মানে বাংলাদেশের উত্তর পূর্বাংশে, এটাকে কি বলা হয়? বাংলাদেশের উত্তর পূর্বাংশে, এটা পরীক্ষা আসে, বাংলাদেশের উত্তর পূর্বাংশে ভারতের যে 7টা রাজ্য আছে সেই 7টা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। সেটাকে কি বলা হয়? সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্সে আমাদের কি কি পড়তে হবে? আমাদের পড়তে হবে ভাইয়া যে বাংলাদেশের সাথে সেভেন সিস্টার্সের কয়টা রাজ্য সীমান্তবর্তী। তাহলে কি কি দেখো তো? বাংলাদেশের সাথে মেঘালয় একটা, ত্রিপুরা একটা, আসাম একটা, মিজোরাম একটা। বাংলাদেশের সাথে তোমার হচ্ছে এই 4টা রাজ্য সীমান্তবর্তী। আর কোন 3টা? তাহলে বাকি থাকে কয়টা? 3টা। তাহলে কোন 3টা নাই? এই যে অরুণাচল বাংলাদেশের সাথে সীমান্তবর্তী না, নাগাল্যান্ড না, মণিপুর না। তাহলে পরীক্ষায় আসে বাংলাদেশের সাথে সেভেন সিস্টার্সের কোন রাজ্যটি সীমান্তবর্তী। তাহলে আমরা এখানে 4টা পাইছি সীমান্তবর্তী, বাকি 3টা সীমান্তবর্তী না। আর এটা আমরা সহজে কিভাবে মনে রাখবো? সহজে আমরা ঠিক এইভাবে মনে রাখবো, অমিত্রি অমেনাম, অমিত্রি অমেনাম। তাইলে অ দিয়ে কি? অ দিয়ে হচ্ছে আসাম, সরি অ দিয়ে অরুণাচল, মে দিয়ে মেঘালয়, ত্রি দিয়ে ত্রিপুরা, অ দিয়ে অরুণাচল, মে দিয়ে হচ্ছে অমিত্রি অমেনাম, মে দিয়ে হচ্ছে আর কি আছে? মেঘালয় আছে, মণিপুর আছে, আচ্ছা মিজোরাম আছে, অমিনাম। ঠিক আছে, এটা অমি হবে আর এটা মে হবে, মেঘালয় আর নাগাল্যান্ড, তারপর হচ্ছে মণিপুর বা তো আর কি কি আছে? মিজোরাম আছে, মণিপুর আছে, মিজোরাম, মেঘালয়, মণিপুর, এই যে 3টা। মিজোরাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা আর হচ্ছে অরুণাচল। ঠিক আছে, ওকে। এই 4টা এভাবে পড়বা, অমিত্রি অমেনাম। ঠিক আছে, অমিত্রি অমেনাম। তাহলে দেখো এখানে আমাদেরকে সবগুলা পড়া দরকার নাই, প্রদেশের রাজধানী আমাদের সবগুলা পড়ার দরকার নাই, শুধু আমরা ত্রিপুরার রাজধানী আগরতলা এটা আমরা জানবো যেহেতু এটা মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত, এবং আরেকটা জানবো মণিপুরের রাজধানী ইম্ফল। এই দুটো একটু জানবো, যেহেতু মণিপুর স্বাধীন হইতে চায় এই জন্য এটা আমরা একটু জানবো। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে স্যার, আপনি যে কোশ্চেন গুলা পড়াচ্ছেন এইগুলার বাইরে অন্য কোনো কোশ্চেন আসে না এডমিশনে? আসে তো, আসবে না কেন? আমি কি প্রশ্ন করতাম নাকি? আমি জাস্ট এই অল্প সময়ে তোমার কি কি আগে ভালো করে শেষ করতে হবে সেইগুলো আগে পড়াচ্ছি, যেগুলা বিভিন্ন পরীক্ষায় বেশি বেশি আসে বা যেগুলো পরীক্ষায় আসে সেগুলোই আমি দেখাচ্ছি। ঠিক আছে, আর বাকিগুলা একটু কম আসে বা আসার সম্ভাবনা একটু কম। আমি তো এখন পুরো বই পড়াইতে পারবো না, তাই না? যেগুলো তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই পড়াবো। দেখো কোহিনূর হীরা, এই কোহিনূর হীরা আসলে সম্রাট হুমায়ুনের। আমি এটা তোমাদের আগেও পড়াইছি। এটা হচ্ছে তোমার পারস্যের সম্রাট, পারস্য বলতে কি ইরান, পারস্যের সম্রাট নাদির শাহ সেটা নিয়ে গেছিল। এটা বর্তমানে ব্রিটিশ যে মিউজিয়াম সেখানে আছে। এটা পরীক্ষায় আসে বাট কম আসে একটু। ঠিক আছে, ওকে। এবার আমরা নেহেরু সম্পর্কে, জওহরলাল নেহেরু তিনি কি ছিলেন? তিনি, তার মেয়ে ছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী তার কি ছিল? মেয়ে ছিল। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এটা পরীক্ষায় আসবে না। তিনি একটা উক্তি দিছিল, দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয় ভালো হয়। যেহেতু তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এই জন্য এটা তোমাদের জানা দরকার যে দেশ ভালো হয় যদি তার বিশ্ববিদ্যালয় ভালো হয়। এই উক্তিটা আসলে কে দিছে? এই উক্তিটা দিছে জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এই জন্য এটা আমরা পড়বো। ঠিক আছে, যে দেশ ভালো হয় যদি তার বিশ্ববিদ্যালয় ভালো হয়, এই উক্তিটা কার? তাইলে এটা আমরা পড়বো। আর তার আত্মজীবনী একটা বই আছে, অ্যান অটোবায়োগ্রাফি, এটা লাগবে না। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা একটু জানবা, এটা কে লিখছে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে জওহরলাল নেহেরু লিখছে। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া মানে ওই ভারতের স্বাধীনতা নিয়ে এটা লিখছিল, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা একটু পড়বা। ওকে, তারপরে আসো ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী সম্পর্কে আমাদের তেমন কিছু পড়ার দরকার নাই, শুধু মনে রাখবা মুক্তিযুদ্ধের সময় তিনি অনেক অবদান রাখছেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের 1 কোটি মানুষকে ভারতে নিয়ে আশ্রয় দিচ্ছেন, খাওয়াইছেন, পড়াইছেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিচ্ছেন ভারতে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যৌথ মানে ভারতের সেনাবাহিনী এবং ভারতের যারা হচ্ছে সেনাবাহিনী আছে তাদেরকে বাংলাদেশের সাথে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করাইছে। সো তার অনেক অবদান আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে। ঠিক আছে, ইন্দিরা গান্ধী। তারপর আসো মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী সম্পর্কে আমাদের একটু পড়তে হবে। তার আসল নাম হচ্ছে তোমার মোহনদাস করমচাঁদ গান্ধী, তাই না? হ্যাঁ, মোহনদাস করমচাঁদ গান্ধী। তবে তার আত্মা অনেক বড় ছিল, তিনি মানুষ হিসেবে অনেক বড় মাপের মানুষ ছিল, এই জন্য তার একটা উপাধি দেওয়া হয়েছে মহাত্মা। আর মহাত্মা গান্ধী, বাকি সব বাদ, মোহনদাস করমচাঁদ বলা হয় না, বলা হয় মহাত্মা গান্ধী। বাট তার আসল নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। আর তিনি একটা
তিনি প্রথমে আফ্রিকায় ছিল, পরবর্তীতে তিনি কোথায় আসছেন, ভারতে আসছিলেন। তাহলে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠন করছে, এটা দরকার নাই। তিনি যা পড়বা, ভারতের জাতির জনক তাকে বলা হয়, ভারতের জাতির জনক। তবে তিনি কখনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হন নাই। ভারতের জাতির জনক তিনি, স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিছে, কিন্তু তারপরে নিজে কখনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিছু হন নাই। ঠিক আছে। তিনি একবার নোয়াখালী আসছিল তো ছাগল, নোয়াখালীর মানুষ কি করছিল, মানে একটা প্রতিবাদ জানাইছিল। তিনি যেহেতু আমিষ খান না, তাই সেটাকেই হচ্ছে রোস্ট করে তার সামনে রাখছিল। রোস্ট না, মানে হচ্ছে ওই যে বারবিকিউ টাইপ করে। আচ্ছা, এই যে বাংলাদেশের নোয়াখালী অঞ্চলে ভ্রমণ করছিলেন, আর তিনি অসহযোগ আন্দোলন করেন। তিনি কিন্তু অসহযোগ আন্দোলনের জনক। ঠিক আছে, অসহযোগ আন্দোলনের জনক হচ্ছে মহাত্মা গান্ধী, এটা একটু জানবা। ঠিক আছে, ওকে। তারপরে আর কি কি আছে, হ্যাঁ এখানে একটু দেখবো যে কি আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাকে মহাত্মা নাম দিছিল। তিনি হচ্ছে, আচ্ছা ওকে, আর লাগবে না এখানে। এবার আসো মাদার তেরেসা এখন পরীক্ষা একটু কম আসে, তারপরও দেখো একটু, তিনি মেসিডোনিয়ায় জন্মগ্রহণ করছিল, আলবেনিয়ার। তারপর হচ্ছে নাগরিকত্ব লাভ দরকার নাই, উপমহাদেশের প্রথম দরকার নাই, ওকে দরকার নাই। মাদার তেরেসা সম্পর্কে এখন পরীক্ষায় কম আসে। রাজীব গান্ধী দরকার নাই। মাওলানা আবুল কালাম আজাদ একটু পড়তে হবে। মাওলানা আবুল কালাম আজাদ তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল, এটি একটু দেখবা। জাতীয় শিক্ষা দিবস তার জন্মদিনকে উপলক্ষে। আচ্ছা, এই যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই বইটা অনেক বেশি পরীক্ষায় আসে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, যেটা ভারতের স্বাধীনতা সংগ্রাম বিষয়ক বই, কে লেখছে, মাওলানা আবুল কালাম আজাদ। এবং তিনি শিক্ষা নিয়ে অনেক বেশি কাজ করছিল, এই জন্য তার জন্মদিনকেই জাতীয় শিক্ষা দিবস এখানে এই যে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয় ভারতে। দেখছো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই বইটা কে লেখছে? জাস্ট তুমি যদি 10টা প্রশ্ন ব্যাংক সলভ করো, প্রশ্ন সলভ করলে এই প্রশ্নটা পাবা, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আবুল কালাম আজাদ। ঠিক আছে, মাওলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, দেখাইছো? ওকে, হ্যাঁ মহাত্মা উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এবার আসো সরোজিনী নাইডু, দরকার নাই আমাদের। মুকেশ আম্বানি দরকার নাই। তাজমহল আমি তোমাদের আগে পড়াইছি। তাজমহল শুধু এটা কোথায় মনে রাখবা, ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে, এটা মনে রাখবা, ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে। ঠিক আছে, অনেকে বলে না ছেলেরা মেয়েদের জন্য কি করে, ছেলেরা মেয়েদের জন্য এমন তাজমহল করে দেয়। দেখছো, বাবরি মসজিদ, এটা মনে রাখবা, বাবরি মসজিদ এটা তোমার হচ্ছে কত তারিখ বিধ্বস্ত করা হয়, কত সালে, 1992 সালে। শুধু মনে রাখবা এটা কত সালে করা হয়েছে, 1992 সালে ধ্বংস করা হয়েছে। আর এটা হচ্ছে কে করছিল, এটা বাবর করছিল, মুঘল সম্রাট বাবর বাবরি মসজিদ করছিল। ঠিক আছে, তারপরে আসো স্বর্ণ মন্দির, লাগবে না। কুতুব মিনার এটা আমি তোমাদের পড়াইছিলাম, কুতুবুদ্দিন আইবেক এটা করছিল। ঠিক আছে, শুধু এটুকু পড়বা, কুতুবুদ্দিন আইবেক। আর এটা কোথায়, পুরাতন দিল্লিতে কুতুব মিনার। আজমির শরীফ, আজমির হচ্ছে ভারতের রাজস্থানে, মাঝে মাঝে পরীক্ষায় আসে, রাজস্থানে মঈনুদ্দিন চিশতির মাজার এখানে, আর হচ্ছে সমাধিস্থল, আর এটা হচ্ছে রাজস্থানে। দেখছো, আজমির শরীফ কোথায়, রাজস্থানে, এটা একটু দেখতে পারো, মাঝে মাঝে আসে। ময়ূর সিংহাসন, ওই যে সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসন করছে, নাদির শাহ এটা নিয়ে গেছে, একটু আগে বললাম নাদির শাহ নিয়ে গেছে। চেরাপুঞ্জি, এই যে এটা পরীক্ষায় আসবে, অলরেডি একবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে চেরাপুঞ্জির এটা নিয়ে, যে মেঘালয়ে চেরাপুঞ্জি কোথায়, চেরাপুঞ্জি হচ্ছে মেঘালয়ে, সবচেয়ে বেশি বৃষ্টি হয় এখানে। চেরাপুঞ্জি দেখো অধিক বৃষ্টিপাতের জন্য প্রসিদ্ধ। দেখছো, শুধু এতটুকুই মনে রাখবা যে এখানে অনেক বেশি বৃষ্টি হয়। মৌসিনরাম আসছিল, তোমার হচ্ছে ইয়াতে আসছিল মৌসিনরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল মৌসিনরামের মতোই চেরাপুঞ্জি, এটা অনেক বেশি বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেঘালয় খাসিয়া পাহাড়ের দক্ষিণে, মানে বাংলাদেশের ঠিক উত্তরেই কি এই চেরাপুঞ্জি মৌসিনরাম, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়, এই মেঘালয় চেরাপুঞ্জিতে। ঠিক আছে, অনেক বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম সহ। শান্তিনিকেতন, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দরকার নাই। আন্দামান নিকোবর, এটা বলছি। দক্ষিণ তালপট্টি, এই যে দক্ষিণ তালপট্টি নিয়ে ভারতের সাথে আমাদের একটা হয়, তোমরা জানো যে এটা সাতক্ষীরায় হয়েছিল, তো পরবর্তীতে এটা ডুবে গেছে, 2010 সালে এটা ডুবে গেছিল। ঠিক আছে, এটার অপর নাম পূর্বাশা নিয়মর, এটা আগে আসছিল বঙ্গোপসাগরে অবস্থিত, হারিয়াভাঙ্গা নদীর মোহনায়, সাতক্ষীরায়। সিয়াচেন হিমবাহ, এটা একটু দেখবা, সিয়াচেন হিমবাহ
এটা হচ্ছে তোমার পাকিস্তান ও ভারতের নিকট সামরিক একটা জায়গা, পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র, দরকার নাই। কাশ্মীরকে 2 ভাগে ভাগ করছে। এটা পরীক্ষা আসতে পারে কাদের মধ্যে, এটা হচ্ছে পাকিস্তান ও ভারতের নিকট সামরিক কৌশলগত একটা জায়গা, সিয়াচেন হিমবাহ। পরীক্ষায় যদি আসে সিয়াচেন হিমবাহ কোথায়, ভারত এবং পাকিস্তান নিকটবর্তী একটা জায়গা, এটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে, সিয়াচেন হিমবাহ। এবার আসো ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান, দরকার নাই এগুলা, এখানে ভারত নিয়ে অনেক বেশি প্রশ্ন আসে। তারপরে আসো এই এমসিকিউ গুলো আমি আবারও বলি, অবশ্যই এমসিকিউ গুলো সবাই সলভ করে ফেলবা, ঠিক আছে, এমসিকিউ গুলো অবশ্যই সবাই সলভ করে ফেলবা, কারণ এমসিকিউ থেকে এই যেমন দেখো ভারতের মোট রাজ্যের সংখ্যা কত, এখানে দেখো 28, 29, 30, আমরা পড়ে আসছি 28। বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস, সেগুলো আছে। আচ্ছা যাই হোক, তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসবে, ঠিক আছে। সো এমসিকিউ গুলা অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে যাবা। এবার আসো পাকিস্তান, পাকিস্তান সম্পর্কে আমাদের অনেক বেশি দরকার নাই। পাকিস্তানের প্রবেশদ্বার কোথায়, প্রবেশদ্বার কি বুঝো, প্রবেশদ্বার মানে হচ্ছে প্রবেশ করার জায়গা। যেমন বাংলাদেশের প্রবেশদ্বার কোনটাকে বলা হয় বলো তো, বাংলাদেশের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়, দ্রুত দ্রুত সবাই কমেন্ট করো, বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে, দ্রুত, বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে সবাই। এবার আসো পাকিস্তানে সামরিক শাসন জারি করে, এটা একটু পড়বা, 1958 সালে পাকিস্তানে সামরিক শাসন জারি করে 1958 সালে কে জারি করছে, ইস্কান্দার মির্জা। আর ইস্কান্দার মির্জা যাকে পরবর্তীতে হচ্ছে তোমার কি বানাইছিল, সেনাবাহিনীর প্রধান বানাইছিল আইয়ুব খান, সে আইয়ুব খান 1958 সালেই আবার ইস্কান্দার মির্জাকে একদম তার সস্ত্রীক দেশ থেকে করাইছেন, ঠিক আছে। সো এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে, পাকিস্তানে সামরিক শাসন জারি করে কে, ইস্কান্দার মির্জা 1958 সালে, ঠিক আছে। ওকে, তারপরে এখানে পড়বা ভারত পাকিস্তানের মধ্যে, আচ্ছা এটা একটু পড়বা, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ, কিছুদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়েছে না, ওইটা এক ধরনের তোমার হচ্ছে এটাকে কি বলা হয়, ড্রোন যুদ্ধ, ঠিক আছে, ওইটা আমরা সাম্প্রতিকে পড়াবো। বাট তার আগে 4টা যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, 1947 সালে একটা কাশ্মীর নিয়ে, 1965 সালে একটা, 71 মুক্তিযুদ্ধের একটা হইলই, 1999 সালে একটা, মোট 4টা যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, এটা পড়বা। আর এটা পড়বা ডটার অফ পাকিস্তান, মালালা ইউসুফজাই, এটা একটু পড়বা, ডটার অফ পাকিস্তান বলা হয় মালালা ইউসুফজাইকে, ঠিক আছে। আর এটা আছে প্রধানমন্ত্রী, প্রথম মহিলা মানে মুসলিম প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, এটাও পরীক্ষায় আসে পাকিস্তানের, ঠিক আছে। চট্টগ্রাম রাইট, বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে চট্টগ্রাম, মানে কি আগে তো তোমার সব বাণিজ্য হইতো কোথায়, সব বাণিজ্য হইতো তোমার তোমার হচ্ছে সমুদ্র বন্দর দিয়ে, তো ওইখান দিয়ে যেটা প্রবেশ করা হয় ওইটাই। আগে কিন্তু পাকিস্তানের রাজধানী ছিল করাচি, পরবর্তীতে করাচি থেকে ইসলামাবাদে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। বাংলাদেশের রাজধানী যদিও চট্টগ্রাম না, বাট চট্টগ্রাম দিয়ে কিন্তু সব বাণিজ্য হয়, অ্যাটলিস্ট 80% বাণিজ্য চট্টগ্রাম দিয়ে হয়, ঠিক আছে। ওকে, আর তোমরা জানো যে ভারতের নিয়ন্ত্রিত যে কাশ্মীরটা আছে সেটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীর, আর পাকিস্তানের নিয়ন্ত্রণে যেটা আছে সেটাকে বলা হয় আজাদি কাশ্মীর বা আজাদ কাশ্মীর, ঠিক আছে। পাকিস্তানের নিয়ন্ত্রণে কিন্তু কাশ্মীর আছে। আবার চীনের, এখানে মজার একটা বিষয় আছে, ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ে যুদ্ধ করে, পরবর্তীতে চীন তাদেরকে থামাইতে আইসা সে নিজেও লাদাখের কিছু অংশ নিয়ে নিছে, ঠিক আছে, এটাকে বলা হয় আকসাই চীন, মনে হয় আকসাই চীন না কি যেন চীন বলা হয়, ঠিক আছে, না এটা সভ্যতা, আকসাই সভ্যতা, এটা এটা লাদাখেরই একটা অংশ নিচে হচ্ছে চীন, ঠিক আছে। ওকে, তারপর আসো এখানে কে কি হয়েছে, এই যে মোহাম্মদ আলী জিন্না, দরকার নাই, প্রধানমন্ত্রী দরকার নাই। তবে পাকিস্তানের প্রদেশ কয়টা দেখো, সিন্ধু, পাঞ্জাব, খাইবার পাখতুন, গিলগিত, 4টা পাকিস্তানের প্রদেশ কয়টা, 4টা, যদিও আসবে না তারপর জেনে রাখো 4টা, আগে বাংলা সহ 5টা ছিল। এবার আসো পাকিস্তানের মোহাম্মদ আল্লামা ইকবাল, এটা তিনি হচ্ছে তোমার রূপরেখা দিছে, তিনি আল্লামা ইকবাল রূপরেখা দিছিল, দরকার নাই। মোহাম্মদ আলী জিন্নাহ তিনি জাতির জনক, এটুকু জানলেই হবে। তারপর তিনি দ্বিজাতি তত্ত্ব দিছিল, এই যে এটা একটু জানতে হবে। দেখো 1939 সালে দ্বিজাতি তত্ত্ব প্রণয়ন করেন কে, দ্বিজাতি তত্ত্ব প্রণয়ন করে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। এটা পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় অনেক বেশি আসে। দ্বিজাতি তত্ত্ব কি, যে ভারত আর পাকিস্তানের, যে তখন তো উপমহাদেশ ছিল, এই ভারতীয় উপমহাদেশে মুসলিম এবং হিন্দুদের জন্য দুইটা আলাদা জাতির জন্য দুইটা আলাদা দেশ গঠন করতে হবে, এটাই হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, ঠিক আছে। মোহাম্মদ আলী জিন্নাহ এটা করছিল, সবাই বুঝতে পারছো? ওকে, তারপর আসো জুলফিকার আলী ভুট্টো, দরকার নাই। বেনজির ভুট্টো, এই যে বেনজির ভুট্টো নিয়ে একটু আগে বলছিলাম আমি যে মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ডটার অফ দা ইস্ট, ডটার অফ দা ইস্ট, দেখছো, এটা একটু
এটা একটু পড়বা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, বাট মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এই জন্য এটা পরীক্ষায় আসে। আর বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে সবাই কমেন্টে জানাও। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, ডটার অফ দ্য ইস্ট বলা হয়। তার আত্মজীবনীমূলক গ্রন্থ কি? ডটার অফ ডেস্টিনি। ঠিক আছে, সরি, হ্যাঁ, ডটার অফ ডেস্টিনি। ওকে স্যার, পেজে ভিডিওগুলো থেকে যাবে নাকি ডিলিট দেওয়া হবে? পেজে ভিডিও থাকবে, পেজে ভিডিও থাকবে। জাস্ট তোমরা প্রতিদিন রাত 8টা বাজে পেজে ক্লাস করতে চলে আসবা। ঠিক আছে, প্রতিদিন রাত 8টা বাজে পেজে ক্লাস করতে চলে আসবা। ওকে, তারপরে আসো আব্দুল কাদের খান। ওকে, আব্দুল সালাম লাগবে না। ওকে, পাকিস্তান 1947 স্বাধীনতা লাভ করে। ওকে, দরকার নাই, এখানে একটু মনে রাখবা। আচ্ছা, দরকার নাই। তক্ষশিলা, এই যে এইটা একটু দেখবা। তক্ষশিলা কোথায়? পাকিস্তানের রাওয়ালপিন্ডির নিকটে অবস্থিত বৌদ্ধ সভ্যতার অন্যতম বিখ্যাত গ্রন্থ আসে। তক্ষশিলা কোথায়? তক্ষশিলা হচ্ছে পাকিস্তানে, এটা মনে রাখবা। তক্ষশিলা কোথায়? তক্ষশিলা হচ্ছে পাকিস্তানে। ঠিক আছে, তক্ষশিলা হচ্ছে পাকিস্তানে। এখানে হচ্ছে তোমার ইয়ের জন্ম, কৌটিল্য বা চাণক্যের জন্ম। চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিল। এবার আসো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সম্পর্কে আমরা কি জানবো দেখো। শ্রীলঙ্কা প্রশাসনিক রাজধানী, আচ্ছা, প্রথম রাষ্ট্রপতি, শ্রীলঙ্কার মেয়াদকাল, আচ্ছা, এটা শ্রীলঙ্কার পূর্ব নাম সিলন। অনেক বেশি পরীক্ষা আসে, সিলন বা সিংহল। শ্রীলঙ্কার পূর্ব নাম, যেমন চীনের কি ক্যাথে, জাপানের কি নিপ্পন, তেমনি শ্রীলঙ্কার পূর্ব নাম হচ্ছে সিংহল বা সিলন। এটা কিন্তু অনেক বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে। খালেদা জিয়া, রাইট। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী খালেদা জিয়া 1991 সালে হয়েছিল। ঠিক আছে, তারপরে 1996 সালে হয় শেখ হাসিনা, আবার 2001 সালে হয় খালেদা জিয়া, আবার 2009 সালে হয় শেখ হাসিনা, তারপর টানা 3 মেয়াদ। ঠিক আছে, তারপরে আর বাংলাদেশে কোনো পুরুষ প্রধানমন্ত্রী আসে নাই। যাই হোক, তারপরে আসো সিংহলের নাম পরিবর্তন করে, এটা মনে রাখবা, সিংহলের নাম পরিবর্তন করে শ্রীলঙ্কা রাখা হয়েছে 1972 সালে। ঠিক আছে, ওকে। এই যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম টেম্পল ট্রি, এটা পরীক্ষায় আসে। শ্রীলঙ্কার সরকারি বাসভবনের নাম টেম্পল ট্রি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম টেম্পল ট্রি। ওকে, আচ্ছা, তারপরে আসো অ্যাডাম স্পিক। এটা সবচেয়ে বেশি আসে ভাইয়া, এটা অবশ্যই পড়তে হবে। অ্যাডাম স্পিক, বলা হয় যে আদম প্রথম ওইখানে পা দিছিল এবং একটা বড় পাথরের উপর একটা বড় পায়ের চিহ্ন আছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাডাম স্পিক। এই যে শ্রীলঙ্কার একটি পবিত্র পর্বত, এটি হযরত আদম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত। দেখছো, বলা হয় যে আল্লাহ যখন হযরত আদমকে দুনিয়াতে পাঠাইছে, ওই যখন ফল খাওয়ার পরে শাস্তি স্বরূপ তাকে পাঠাইছে, তখন তার প্রথম পাটা ওইখানে পড়ছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাডাম স্পিক। ঠিক আছে, তারপরে পড়বা শ্রীলঙ্কার চরমপন্থী তামিল টাইগারদের সংগঠনের নাম হচ্ছে এলটিটি, এটার ফুল ফর্মটা পড়বা লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম। ঠিক আছে, এটা একটু ফুল ফর্মটা পড়বা। এই যে এলটিটি, বলা হয় এলটিটি কোন দেশের গেরিলা সংগঠন বা কোন দেশের একটা সংগঠন বা গেরিলা সংগঠনই বলা হয়, এটা শ্রীলঙ্কার, এটা মনে রাখবা এলটিটিই, অনেকবার পরীক্ষায় আসছে এলটিটি। আর এখানে একটা তথ্য পড়বা, সেটা হচ্ছে কোথায় কোথায় কোথায়, এই যে মান্নার দ্বীপ। এই শ্রীলঙ্কায় মুসলিমদের একটা দ্বীপ আছে, মুসলিম অধ্যুষিত, মানে ওই দ্বীপে সব মুসলিমরা থাকে, সেটাকে বলা হয় মান্নার দ্বীপ। পরীক্ষায় আসে মান্নার দ্বীপ কোথায়? মান্নার দ্বীপ শ্রীলঙ্কায়। ঠিক আছে, মান্নার দ্বীপ শ্রীলঙ্কায়। সবাই একটু এটা কমেন্টে লেখো, মান্নার দ্বীপ শ্রীলঙ্কায়। সবাই সবাই একটু কমেন্টে লেখো মান্নার দ্বীপ শ্রীলঙ্কা। এটা একটা মুসলিম অধ্যুষিত দ্বীপ, মানে মুসলিমরা এই জায়গায় বেশি থাকে, এই জন্য পরীক্ষায় আসে। সবাই সবাই একটু দাগাও, কমেন্টে লেখো মান্নার দ্বীপ শ্রীলঙ্কা। আবার আসে এলিফ্যান্ট পাস, জাফনা দ্বীপ, এগুলো শ্রীলঙ্কা, এগুলো পড়বা। আর এটা একটা সাংবিধানিকভাবে বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা, এটা পরীক্ষায় আসবে না। ওকে, এটা এলিফ্যান্ট পাস আছে, জাফনা দ্বীপ আছে, শুধু এটা লেখো মান্নার দ্বীপ হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে, ওকে। এইবার আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখব, প্রথম মহিলা, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এই যে শ্রীমাভ বন্দরনায়েক, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভ বন্দরনায়েক, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন। আর কিছু দরকার নাই, শুধু এটা মনে রাখবা, শ্রীমাভ বন্দরনায়েক, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভ বন্দরনায়েক। মান্নার দ্বীপ শ্রীলঙ্কা, রাইট, শ্রীমাভ বন্দরনায়েক। এবার এটা একটু কমেন্টে লিখে ফেলো, শ্রীমাভ বন্দরনায়েক
তোমার হচ্ছে কোথায়, শ্রীলঙ্কার। এই দেখো শ্রী আছে না, প্রথমে শ্রী আছে না, এই শ্রী দিয়েই মনে রাখবা, শ্রীলঙ্কার কি শ্রীমব বন্দরনায়ক প্রথম প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার, শেষ। ঠিক আছে, ওকে। কেন্ডি শ্রীলঙ্কার একটা প্রাচীন শহর। আচ্ছা, বৌদ্ধ মন্দির দরকার নাই, কেন্ডি আসতে পারে, এক নজর দেখবা। কলম্বো হচ্ছে একটা রাজধানী, বাণিজ্যিক রাজধানী, প্রধান শহর। আচ্ছা, আদম ব্রিজ, ওগুলো তো গুরুত্বপূর্ণ না। মান্নার দ্বীপ, এই যে এটা হচ্ছে মান্নার দ্বীপ, ভারত মহাসাগরে অবস্থিত, শ্রীলঙ্কার অধীন মুসলিম অধ্যুষিত দ্বীপ, যেটা বললাম এটা হচ্ছে একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, এটা একটু ভালো করে পড়বা। ঠিক আছে, ওকে। এই যে পরীক্ষায় কি কি আছে দেখো, বিসিএস এ এলিফ্যান্ট পাস কোথায় অবস্থিত, শ্রীলঙ্কা, দেখছো। তারপর পৃথিবীর কোন দেশে বাঘ নাই, আচ্ছা এগুলো পরীক্ষায় আসে। এটা বন ও পরিবেশে আসে, দেখো এটা তোমাদের আসবে না, এটা বন ও পরিবেশ, শুধু বনের জন্য এটা আসে। ঠিক আছে, পৃথিবীর একমাত্র সাংবিধানিক বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল, এই যে শ্রীমব বন্দরনায়ক, শ্রীলঙ্কা। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কা। অ্যাডামস পিক কোথায়, শ্রীলঙ্কার একটা পবিত্র দ্বীপ। 1960 সালে কোন দেশে সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, হ্যাঁ এই সালটাও মনে রাখবা, 1960। দেখছো, তার মানে আমি যেগুলো তোমাদের পড়াইছি ওইগুলাই দেখো পরীক্ষায় প্রশ্ন আসছে, দেখছো আমার কথায় আর কাজে মিল পাইছো তো, এগুলাই কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবার আসো মালদ্বীপ। মালদ্বীপ অফ কত সুন্দর একটা দ্বীপ না, মালদ্বীপস, বাংলায় বলা হয় মালদ্বীপ, কিন্তু ইংলিশে কিন্তু হবে মালদ্বীপস, মানে অনেকগুলা দ্বীপ নিয়ে মালদ্বীপটা গঠিত হয়েছে। দেখো আচ্ছা আচ্ছা, রাষ্ট্রপতি মেয়াদকাল, আচ্ছা এই যে আয়তন ও জনসংখ্যার এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ, আয়তন ও জনসংখ্যায়, এটা পড়বা। আর বিশ্বের কোনটা, একটু আগে পড়াইছি, এবার দেখবো কার কার মনে আছে। বিশ্বের সবচেয়ে ছোট জনসংখ্যার দেশ কোনটা, সবাই 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 কমেন্ট করো। বিশ্বের সবচেয়ে ছোট দেশ, জনসংখ্যা আয়তনের দেশ কোনটা, আর এটা হচ্ছে এশিয়া এবং দক্ষিণ এশিয়া, মনে রাখবা, এবং দক্ষিণ এশিয়া। আচ্ছা, সানি সাইড অফ লাইফ, আচ্ছা ওকে। এই যে শিক্ষার হার, এখানে শিক্ষার হার মালদ্বীপে 100%, প্রায় 100% শিক্ষার হার মালদ্বীপে। ঠিক আছে, আবার যেহেতু শিক্ষার হার বেশি, মাথাপিছু আয়ও বেশি, এগুলোও পরীক্ষায় আসে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার হার, যেহেতু আমরা শিক্ষা নিয়ে কাজ করি তাই না, মানে পড়াশোনা করি, এই জন্য এটা বেশি পরীক্ষায় আসে, যে দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ, এই 8টা মহাদেশের মধ্যে 8টা দেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার হারে আগে আছে কে, মালদ্বীপ। তারপরে মাথাপিছু আয়ে মালদ্বীপ। কোনো সীমান্তই নাই কার, মালদ্বীপ, আচ্ছা দরকার নাই এটা। সেনাবাহিনী নাই, যে এটা পড়বা, সেনাবাহিনী নাই মালদ্বীপের, মালদ্বীপের কোনো সেনাবাহিনী নাই। সেখানে যখন যেই সরকার থাকে, সেই সরকার যার প্রতি আনুগত্য, যেমন আগের সরকার ছিল ভারতের প্রতি আনুগত্য, তারপর ওইখানে ভারতের সেনাবাহিনী তাদেরকে কি করতো, মানে তোমার হচ্ছে সিকিউরিটি দিত। আর তারপরে যে এলো মোহাম্মদ মৈজু আবার পাকিস্তান চীনপন্থী ছিল, পরে ভারতের সেনাবাহিনীদের পাঠা দিয়া চীনপন্থী সেনাবাহিনী নিয়ে গেছিল। এখন আবার মৈজু আবার কি, আবার ভারতের সাথে ভালো সম্পর্ক করছে। ঠিক আছে, ওকে। ভ্যাটিকান সিটি, রাইট, ভ্যাটিকান সিটি। প্রায় 1200, দেখো প্রায় 1200 এর বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে একটা দ্বীপ গঠিত হয়েছে, মালদ্বীপ, দেখছো। ওকে, তাহলে এখানে আমরা যেগুলো পড়লাম এগুলো দাগাই ফেলছি। এইবার আসো, এখানে মামুল আব্দুল গায়ুম, এটা এখানে শুধু আমাদের পড়তে হবে, দীর্ঘ 30 বছর মালদ্বীপের প্রেসিডেন্ট ছিল। আচ্ছা, বাংলাদেশের ঢাকা কলেজে পড়াশোনা করে, দেখো একটা দেশ, মামুন আব্দুল গায়ুম, তিনি মালদ্বীপের কি ছিল, প্রেসিডেন্ট ছিল, আর সেই প্রেসিডেন্ট বাংলাদেশের ঢাকা কলেজ থেকে পড়াশোনা করে গেছে, চিন্তা করো। আবার তোমার ভুটানের যে প্রধানমন্ত্রী ছিল লোটে শেরিং, তিনি বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে গেছে, দেখছো। তার মানে বিশ্বের অনেক নামি দামি লোকও বাংলাদেশে এসে পড়াশোনা করে গেছে, দেখছো। আচ্ছা, মোহাম্মদ নাশিদ, দরকার নাই। আচ্ছা, আপনি জানেন কি, আচ্ছা আচ্ছা দরকার নাই। এই যে জলবায়ু পরিবর্তনের হুমকি, তবে একটা সময় কিন্তু মালদ্বীপ ডুবে যাবে, জানো। মালদ্বীপ কিন্তু আর কয়েক বছর পরে ধীরে ধীরে যেহেতু সমুদ্রের কি বাড়তেছে, মালদ্বীপের আসলে তোমার নিজস্ব মাটি জমি বলতে তেমন বেশি নাই, কিন্তু এটা পুরোটাই দ্বীপের উপর ভিত্তি করে, তো একটা সময় কিন্তু এটা ধীরে ধীরে ডুবে যাবে। এই জন্য মালদ্বীপের সরকার চাচ্ছে বিভিন্ন দেশে দেশে জমি কিনে রাখার জন্য। এই যে দেখো, জলবায়ু পরিবর্তনের হুমকি ব্যাপকতা তুলে ধরার জন্য যে দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছেন, সমুদ্রের গভীরে যে মন্ত্রিসভার বৈঠক করছে মালদ্বীপ। ঠিক আছে, যে দেশে সেনাবাহিনী নাই, মালদ্বীপ। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট মহাদেশ, মালদ্বীপ। সার্কের কোন সদস্যের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি, নিম্নের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম, মালদ্বীপ কোথায় অবস্থিত, ভারত মহাসাগর। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, আরেকটা দেশ আমরা পড়বো ভুটান,
তারপরে আফগানিস্তান পড়বো, তাইলে আজকের মতো আমাদের পড়া শেষ। মানে এশিয়ার দক্ষিণ এশিয়া মহাদেশটা আজকে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? আরেকটু আর 5 থেকে 6 মিনিট, আর 5 থেকে 6 মিনিট, চলো। ওকে, এবার আসো ভুটান। বিশ্বের প্রথম ধূমপান ও কার্বন প্রভাব মুক্ত দেশ। যে দেশে ধূমপান আর কার্বন মানে এত বেশি গাছ, বাংলাদেশে মাত্র 14% গাছ, আর তাদের দেশে প্রায় 50%-এর বেশি, আরো বেশি হইতে পারে, অনেক বেশি পার্সেন্ট গাছ, মানে প্রচুর গাছ। এই জন্য এখানে ধূমপানও নিষিদ্ধ এবং কার্বন প্রভাব মুক্ত, এটা এই জন্য পরীক্ষায় আসে, কার্বন প্রভাব মুক্ত দেশ। তারপরে আসো, বর্জ্যপাতের দেশ বলা হয় কোনটিকে? ভুটানকে। কিন্তু ভুটানের থেকেও আরেক জায়গায় বেশি বর্জ্যপাত হয়, সেটা কোথায় জানো? সেটা হয় ভারতের হিন্দি সিরিয়ালে। ওই যে বলে না, না না না, তারপরে ব্যাকগ্রাউন্ড দেয় ধুমতাড়া ধুমতাড়া ধুম ধুম, মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বর্জ্যপাত হয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মানে ভুটান তো হচ্ছে বর্জ্যপাতের, আমরা জানি বর্জ্যপাতের দেশ, বাট সবচেয়ে বেশি বর্জ্যপাত হয় ভেনিজুয়েলায়, বাট বর্জ্যপাতের দেশ হচ্ছে আবার ভুটান। আর সবচেয়ে বেশি বর্জ্যপাত হয় কোথায়? ভারতের টিভি সিরিয়ালে, ঠিক আছে? ওকে ওকে, তারপরে আসো, সার্কভুক্ত যে দেশে রাজনৈতিক দল গঠনের কোনো অধিকার নাই, ভুটান, কারণ ভুটানের রাজতান্ত্রিক সরকার বলছিলাম, ড্রাগনের রাজ্য। আচ্ছা আচ্ছা, এই যে প্রথম সুখ সূচক জিএনএস, গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস, জিএনএস, এটাকে বলা হয় সুখ সূচক, এটা ভুটান চালু করছে। গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস, এটা ভুটানের, ঠিক আছে? এটা মনে রাখবা। আচ্ছা ঠিক আছে, এটুকু তো পারবা তাই না? গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস, এটা ভুটানের। বর্জ্যপাতের দেশ ভুটান, পৃথিবীর প্রথম ধূমপান ও কার্বন মুক্ত দেশ ভুটান, শেষ, ঠিক আছে? আসো, তারপরে জিগমে খেসান নামগিয়াল ওয়াংচুক, সেই না নামটা? আচ্ছা ওকে ওকে, এই যে দেখো 2008 সালের 18 জুলাই ভুটানের সংসদ একটি নতুন সংবিধান গ্রহণ করে। এই ঐতিহাসিক দিন থেকে ভুটানে পরম রাজতন্ত্রের সমাপ্তি ঘটে। আগে রাজতন্ত্র ছিল, বর্তমানে ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র, মানে সংসদীয় রাজতন্ত্র থাকবে আবার গণতন্ত্র থাকবে, দুইটাই। গণতন্ত্র অনুযায়ী প্রধানমন্ত্রী নতুন আসবে, সরকার থাকবে, আর ওইখানে রাজাও থাকবে, বাট রাজার এখন আর একতান্ত্রিক কোনো ক্ষমতা থাকবে না, ঠিক আছে? 2008 সালে কত তারিখ থেকে গণতন্ত্র শেষ, মানে রাজতান্ত্রিক নতুন সংবিধান গ্রহণ করে 2008 সালে, এটা একটু পড়বা। এবার আসো নেপাল। এবার একটু আমরা নেপালটা পড়ি, যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নেপাল, যেটা আমাদের কি সবচেয়ে বেশি স্টার জলসা, হ্যাঁ ওই যে স্টার জলসা, স্টার প্লাস, ওই জায়গায় এগুলা বেশি হয়, তোমরা জানো, ঠিক আছে? হ্যাঁ, জি বাংলা, রাইট। ওকে, নেপালের বর্তমান রাষ্ট্রীয় নাম দরকার নাই, সাংবিধানিকভাবে বিশ্বের একমাত্র। আচ্ছা, এই যে ইন্ডিয়া কিন্তু সাংবিধানিকভাবে একটা সেকুলার রাষ্ট্র, মানে হিন্দু রাষ্ট্র না, কিন্তু সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র কোনটা? নেপাল, এটা মাথায় রাখতে হবে। নেপাল কিন্তু সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র, ঠিক আছে? বর্তমানে ধর্মনিরপেক্ষ আছে। আচ্ছা, নেপালের প্রথম প্রধানমন্ত্রী, তাদের প্রথম প্রধানমন্ত্রীর নামটা একটু মনে রাখবা, পুষ্পকমল। প্রথম নারী, এই যে প্রথম নারী, নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি হচ্ছে বিদ্যাদেবী ভান্ডারী, এটা একটু পড়বা, বিদ্যাদেবী ভান্ডারী, এটা পড়বা। হিমালয়ের কন্যা নেপাল, এটা তো ভাই আমরা অনেক আগে থেকেই জানি, হিমালয়ের কন্যা, যেহেতু হিমালয় কোন দেশে? নেপালে, এই জন্য হিমালয়ের কন্যা নেপাল। আর সার্কভুক্ত যে দেশটি আয়তন বাংলাদেশের সমান প্রায়, এই যে নেপাল 95তম, বলছিলাম না? বাংলাদেশ 94, নেপাল 95। নেপালে 240 বছরের রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতন্ত্র পরিণত হয় কত সালে? 2008 সালে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তথ্য এটা, যে নেপালে 240 বছরের রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতন্ত্রে পরিণত হয়েছে 2008 সালে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নেপালের সর্বশেষ রাজা হচ্ছে জ্ঞানেন্দ্র বীরবিক্রম, এটাও পড়তে হবে, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে এই জন্য এটা পরীক্ষায় আসার মতো, দেখবা এখান থেকে চলে আসবে। তারপরে হচ্ছে এই যে সরকারি বাসভবনের নাম শীতল নিবাস, এটা একটু পড়বা, শীতল নিবাস। শ্রীলঙ্কা আমরা পড়ছি টেম্পল ট্রি, আর এখানে হচ্ছে শীতল নিবাস, এটা পরীক্ষায় আসে। সরকারি বাসভবনের নাম। নেপালের সৈন্যদের বলা হয় গোর্খা, এটাও পরীক্ষায় আসে, গোর্খা। ওকে, এভারেস্ট শৃঙ্গে আরোহণের জন্য যে দেশের অনুমতির প্রয়োজন হয়, দেখতে পাচ্ছ নেপালের, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো? তাহলে আবার একটু দেখায় দেই, সাংবিধানিকভাবে নেপাল একটা হিন্দু রাষ্ট্র। নেপালের প্রথম প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, প্রথম নারী রাষ্ট্রপতি নেপালের বিদ্যাদেবী ভান্ডারী। তারপরে হচ্ছে নেপালে 240 বছরের যে রাজতন্ত্র ছিল সেটা শেষ হয়েছে 2008 সালে, আর শেষ রাজা ছিল জ্ঞানেন্দ্র বীরবিক্রম। তারপরে হচ্ছে নেপালের সরকারি বাসভবনের নাম হচ্ছে শীতল নিবাস, আরেকটা হচ্ছে নেপালের সৈন্যদেরকে বলা হয় গোর্খা।
ঠিক আছে, কেউ আবার বললেন, আচ্ছা যাক বললাম না, এটা তোমরা বুঝে নিও, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এই যে গৌতম বুদ্ধের জন্ম কিন্তু নেপালে। আর তোমরা জানো আমি তোমাদের বলছিলাম যে চর্যাপদ কিন্তু নেপালের রাজদরবারে পাওয়া গেছিল, রয়্যাল লাইব্রেরিতে, ঠিক আছে, চর্যাপদ পাওয়া গেছিল। এই যে গৌতম বুদ্ধের জন্ম নেপালের লুম্বিনী শহরে, এটা পরীক্ষায় আসে, লুম্বিনী শহরে, ঠিক আছে। বাংলাদেশে আবার রাজতন্ত্র কবে ছিল রে ভাই? আচ্ছা দেখো, কাঞ্চনজঙ্ঘা, এই যে কাঞ্চনজঙ্ঘা কোথায়? কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত। পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত কোনটা? কাঞ্চনজঙ্ঘা। এই যে এখন আবার কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে, এই জন্য এটা পড়বা। এটা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত। তারপর হিমালয়ের দ্বিতীয় উচ্চতম, আচ্ছা সিংহ, ওকে ওকে, উচ্চতা হিমালয়ের তো ৮৫৮৬। হিমালয়, হিমালয় কোথায়? আচ্ছা ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের, আচ্ছা আর দরকার নাই। তারপরে আসো, আচ্ছা শেষ, এই যে নেপালের সর্বশেষ রাজাকে? জ্ঞানেন্দ্র। দেখছো, এইগুলোই প্রশ্ন আসে। কোন দেশকে হিমালয়ের কন্যা বলা হয়? নেপাল। দক্ষিণ এশিয়ার কোন দেশের পার্লামেন্ট? আর এইগুলোই আসবে, এত ইজি জিনিস পরীক্ষায় আসে। লাস্ট, আজকে লাস্ট দেশ আফগানিস্তান। চলো লাস্ট দেশটা একটু পড়ে নিই, আফগানিস্তান। ওকে, আফগানিস্তান পড়তে হবে। আফগানিস্তানের অধিকাংশ মানুষেরাই হচ্ছে পশতুন জাতি, এটা একটু পড়বা। আফগানিস্তানের অধিকাংশ মানুষ হচ্ছে পশতুন জাতি। আফগানিস্তানের রাজতন্ত্রের পতন ঘটে 1973 সালে। বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। তার ঠিক 2 বছর পরে আফগানিস্তানের রাজতন্ত্রের পতন ঘটে, ঠিক আছে। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে 1979। যুদ্ধ শেষ হয় 10 বছর পর 1989। এই যে আফগানিস্তানের সীমান্তবর্তী দেশ 6টা, এটা একটু পড়বা, শুধু 6টা পড়বা, ঠিক আছে। আফগানিস্তানে গেরিলা সংগঠন লাগবে না, তালেবান, এটা তো আমরা জানি, তালেবান গেরিলা। আফগানিস্তানের সর্বশেষ রাজা জহির শাহ, এটা একটু পড়বা, পরীক্ষায় আসবে, জহির শাহ, ঠিক আছে। আফগানিস্তানের সর্বশেষ রাজা জহির শাহ। ওকে, দ্বিতীয়বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে 2021 থেকে বর্তমান পর্যন্ত আছে তালিবানরা, তোমরা জানো। ওকে, রাজা জহির শাহকে ক্ষমতাচ্যুত করেন দাউদ খাঁ, এটা একটু পড়বা। রাজা জহির শাহকে ক্ষমতাচ্যুত করেন কে? দাউদ খাঁ। এই যে দাউদ খাঁ। ওকে, বিশ্বের সবচেয়ে উঁচু বৌদ্ধ মূর্তি লাগবে না। আফিম উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে আফগানিস্তান। তারা কিন্তু বর্তমানে আবার আফিম উৎপাদন শুরু করছে, মাঝখানে বন্ধ ছিল। এখানে পড়বা কান্দাহার। ভাই এই প্রশ্ন যে কত বেশি আসছে, কান্দাহার, কান্দাহার কোন দেশে? মাজারি শরীফ কোন দেশে? তারপরে বাগরাম কারাগার, সবচেয়ে বেশি আসে এটা, বাগরাম কারাগার। আবার প্রশ্ন আসে বাগরাম এটা কি? এটা একটা কারাগার, ঠিক আছে। তারপরে এগুলাই কান্দাহার, তারপরে মাজারি শরীফ, এই কয়েকটা বেশি আসে, ঠিক আছে, এগুলো একটু বেশি আছে। মোহাম্মদ জহির শাহ আফগানিস্তানের শেষ বাদশাহ ছিল, এতটুকু জানলেই হবে, আর কিছু দরকার নাই, ঠিক আছে। আফগানিস্তানের শেষ বাদশাহ ছিল জহির শাহ। ওকে, আর এই যে হিন্দুকুশ, হিন্দুকুশ এটা কোথায়? এটা পরীক্ষায় আসে। হিন্দুকুশ হচ্ছে আফগানিস্তানের একটা পর্বতমালা। হিন্দুকুশ কি? একটা পর্বতমালা, ঠিক আছে। ওকে, হিন্দুকুশ শব্দের প্রথম ব্যবহার করে, আচ্ছা হিন্দুকুশ। এই তো শেষ, আজকের মতো আমাদের শেষ। তাইলে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করতেছি। আগামীকাল ঠিক রাত 8টায় সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে। তাহলে সবাই সাথে টাটা, ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে, ঠিক আছে। সবাই আগামীকাল আসবা তো? আমাকে আগে বলে যাও, সবাই আগামীকাল ক্লাসে থাকবা তো? কে কে থাকবা আগামীকাল ক্লাসে বলো, আমি দেখতে চাই কারা কারা আগামীকাল ক্লাসে থাকবা। যারা আমি কথা দিচ্ছি, যারা প্রতিনিয়ত আমার সাথে ক্লাসে থাকবা, তাদের ইনশাল্লাহ তোমরা এই অল্প সময়ে বইটা শেষ করতে পারবা, ঠিক আছে। সবাই একটু আমাকে জানাও যে কারা আগামীকাল কারা কারা ক্লাসে থাকবা, সবাই। ওকে ওকে, তাহলে আল্লাহ হাফেজ। ওকে, দেখতে পাচ্ছি সুমন থাকবে, সাকিব থাকবে, হুমায়রা মিম থাকবে। কথা দিলে কিন্তু কথা রাখতে হবে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। ওকে, টাটা টাটা টাটা। আগামীকাল ইনশাল্লাহ আমরা বাকিগুলো শেষ করে দিব। আল্লাহ হাফেজ।